ছেড়ে দিন সংখ্যা আমাকে হিসাব করে জানাবি বইটা পর্যন্ত তাই আমি আসলে যেটা এখানে জানাবি যে বইটার কিন্তু এটা হিসাব ফ্যাক্টর এই হিসাবে কিসের জন্য মারিয়া কি অবস্থা রে ভাইয়া কথা বলতে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ভাইয়া তাহলে আল্লাহর নাম সিয়াম তুই আজকে এই যে অনলাইনে কেন? ভাইয়া আরিস ভাইয়া বল। ভাইয়া ক্লাস শুরুর আগে একটা প্রশ্ন ছিল। বলে ফেল ভাইয়া। হ্যাঁ গতকাল যে ফার্স্ট ম্যাথটা করেছিলেন সেটা নিয়ে এখানে ধরেন ছাদ থেকে যদি কেউ একটা প্রজেক্টাইল ছুঁড়ে মারে তাহলে সেটা মাটিতে যখন পড়বে লাস্ট এটা ভেলোসিটি বের করতে বলছেন না, ওইখানে ওই ভেলোসিটি যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা নেগেটিভ কেন ছিল? ভাই যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আসছিল এটা মনে কর গ্রাউন্ড, তুই এইখান থেকে তুই থ্রো করেছিস এরকমই তো আসবে তাই না ভাইয়া? জি ভাইয়া। তাহলে এই গ্রাউন্ডের সাথে দেখতো ভাইয়া এই যে এই অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ অ্যাঙ্গেল তাহলে অবশ্যই নেগেটিভ আসবে কারণ তুই এই যাবত পর্যন্ত যত অ্যাঙ্গেল ধরেছিস সব অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি না ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া যখন কোন একটা বিল্ডিং এর উপর থেকে আনুভূমিক ভাবে বস্তু ফেলে দেয় তখন কি আমাদের নিচের তো সরণটা তখন কি আমরা মাইনাস বসাবো? আমি তো তাই বসাই ভাইয়া, আমি তো সারা জীবন তাই বসাই। কিন্তু ওটা বসালে তো তাহলে ওই পাশে তো প্লাস হাফ জিটি স্কয়ার হয়ে যায় না? তাহলে তো মাইনাসে চলে আসে না মান। ওই যে যে কথাগুলো এডিট করতে বলেছিলাম আপনি তাহলে এডিট করেননি, আপনি এখনো ধরে আছেন নিচে নামলে পজিটিভ। আমি তো আপনাকে গতকাল এই কথাগুলো উঠায় দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করেছি। ভাই এটা তো আনুভূমিক ভাবে ফেলানো হয়েছে তাহলে তো এটা নিচের দিকে আসবে না? তাহলে আচ্ছা একটু দেখি ভাই। জিও তো নিচের দিকেই। আচ্ছা ঠিক আছে ভাই একটু ওয়েট করি, একটু ওয়েট করি। আচ্ছা ভাইয়া। আরে ভাই আরে বাবা আচ্ছা ভাইয়া ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ ভাইয়া আমরা গত ক্লাস থেকে একটা কথাই চিল্লানোর চেষ্টা করেছি, আমি যেখান থেকে থ্রো করব দ্যাট উইল বি দা অরিজিন, দ্যাট উইল বি দা অরিজিন বা মূল বিন্দু। তাহলে এইটাকে এক্স অক্ষ আর এটাকে ওয়াই অক্ষ ধরলাম আমি স্বাভাবিকভাবে যেটা ধরে থাকি। তাহলে এখান থেকে তুই একটা বস্তুকে এইভাবে হরিজন্টালি মুভ করাইছিস, তাহলে এই ইউ এর এক্স এক্সিসে একটা কম্পোনেন্ট আছে আর ওয়াই এক্সিসে একটা কম্পোনেন্ট আছে। এখন এটা তো এইরকম ভাবে আসবে ভাই, খুব স্বাভাবিক ঘটনা। তাহলে এইটা যদি y ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এই দিকের y সব পজিটিভ আর এই দিকের y টা কি হবে ভাই? সব নেগেটিভ। তাহলে x এক্সিসে তো ভাইয়া তোর কোনো আপত্তি নাই, কোনো রকম কোনো সমস্যা থাকারই কথা না। আর y এক্সিসে তাহলে তুই যদি s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার কথাটা বলতে চাস, দেখ তো ভাইয়া g এর কম্পোনেন্ট গুলো একটু দেখে নে। তাহলে সর্বপ্রথম y এক্সিসের s দেখ ভাইয়া, এখানে ছিল এখানে আসছে, তাহলে y এক্সিসের s হচ্ছে এইটা, বাট কোন দিকে? নেগেটিভ y এক্সিসে। তাহলে এটা কত ভাইয়া? নেগেটিভ h। এইটা গেল ভাইয়া uyt। আর ওই যে ফোকলা দাঁতের হাসি দাও ভাইয়া, এবার দেখো g আর uy একই ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে? ডেফিনেটলি অপোজিট ডিরেকশনে। আর এটা হরিজন্টাল হওয়ার কারণে এই কম্পোনেন্টটা কত ভাইয়া?
0, তাহলে তুমি পাচ্ছ নেগেটিভ h সমান নেগেটিভ হাফ dt স্কয়ার। জি ভাইয়া বুঝতে পারছি। আমি ভাবছিলাম যে ইউআই তো উপরে কিছু নাই, ওটা তো পুরাটাই ইউএক্স হিসেবে কাউন্ট হয়, তো তাই আমি ওখানে প্লাস দিয়ে দিছিলাম। জি ভাইয়া এবার বুঝতে পেরেছি ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর কেউ যদি এখন পার্সোনালাইজড করতে চাও, আমি তাকে একবারও রেস্ট্রিক্ট করব না। কেউ যদি বলো ভাইয়া আমি না ওয়াই রিডারে ধরবো না, আমি ওয়াই এডিটই ধরবো, আমি কি আপনাকে আটকাইতে পারবো ভাইয়া? আমি কেমনে আটকাবো? তাহলে এবার আপনার এটা পজিটিভ। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি যেদিকে ওয়াই ধরেছেন সেই ইউআই যে ডিরেকশনে, জি কিন্তু সেই ডিরেকশনে, তখন এটা যখন পজিটিভ এটাও কিন্তু ভাইয়া positive। ঠিক আছে, সো ওই কনভেনশনটা ভালো করে দেখে রাখেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। ওকে, আজকে তাহলে ভাইয়া আমরা আরেকটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করি। আজকের ক্লাসটা কম্পারেটিভলি মজার ক্লাস, আজকের ক্লাসে কোনো প্যারা নাই, প্যারামুক্ত ক্লাস। একটু অকাজ করি ভাইয়া, হ্যাঁ একটু অকাজ করি। অকাজগুলোর মধ্যে প্রথম অকাজ যেটা করব ভাইয়া, একটা লিফটের মধ্যে অবজেক্টের এক্সিলারেশন নিয়ে সবার আগে কথা বলবো। একটা লিফটের ভেতরে যে এক্সিলারেশনটা ডেভেলপ করে এইটা নিয়ে কথা বলবো। আমরা মনে হয় অলরেডি মুখস্থ করে ফেলছি। আপওয়ার্ড লিফটে কি থাকে রে ভাইয়া? আপওয়ার্ড লিফটে জি মাইনাস এ না জি প্লাস এ? আপওয়ার্ড লিফটে না মনে হয় জি প্লাস এ থাকে। আপওয়ার্ড লিফটে জি প্লাস এ না, আর ডাউনওয়ার্ড লিফটে কি জি মাইনাস এ। ওকে, তো ভাইয়া এগুলো ফোর্স দিয়ে মনে হয় কিভাবে কিভাবে পড়েছি। আমি একটু সত্যি একটা আর্টিফিশিয়াল ফিলিং আনতে চাই, রিলেটিভ এক্সিলারেশন, আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ এক্সিলারেশন দিয়ে এই ব্যাপারটাকে একটু বুঝাইতে চাই। ভাইয়া দেখো তো, যদি এইটাকে আমরা লিফট বলে থাকি, আমার ঝাড়ি না খাইলে কারো ভালো লাগে না। ক্লাসে যদি আসবি তাহলে দেরি করে আসিস, আরো কয়টা আছে এটা দেরি করে করে আসে, এগুলো ইচ্ছা মতো ঝাড়তে হবে। আচ্ছা ভাইয়া দেখতো, আমি আসলে ফোর্স দিয়ে এটা না করতে চাই। এর কারণটা কি? আপনারা মাঝে মাঝে যেভাবে করেন, দেখেন আমিও যদি ক্লাসে 9 এর বাচ্চা হতেন, আমিও হয়তো এভাবেই অঙ্ক করাইতাম, যে আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছেন, সেটা এমজি, আর এইখান থেকে সারফেস একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে নরমাল ফোর্স, যেটা আপনি ফিল করছেন, এটা হচ্ছে আপনার অনুভূত ওজন, ফেল্ট ওয়েট, আর এটা হচ্ছে প্রকৃত ওজন। আর এরপরে লিফটটা ধরেন এভাবে একটা রেজাল্টেন্ট ফোর্স নিয়ে উপরে উঠে যাচ্ছে, তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটাই তো এটার একটা এক্সিলারেশন তৈরি করেছে। তাহলে এই এফ সমান আপনি কি বলতেন? এই এফ সমান আপনি বলতেন এফ এন মাইনাস হচ্ছে এমজি। তারপর আপনি এফ এন সমান কি বলতেন ভাইয়া? এমজি প্লাস এই এফ মানে হচ্ছে এম এ। তখন আপনি কিভাবে যেন বলে দিতেন, এটা ত্বরণ হয়ে যেত জি প্লাস এ। তার মানে আপওয়ার্ড লিফট যখন হয়, তখন এই যে ফোর্সটা আপনার সারফেস আপনাকে অ্যাপ্লাই করে, আপনি সেটা ফিল করেন, যেটা অনুভব করেন, সেটা হচ্ছে আপনার ওজনের চেয়ে একটু বেশি, তার মানে জি প্লাস এ। আমার এই ব্যাপারটা খুবই অপছন্দের এই লেভেলে এসে। আপনি ক্লাস 9 এর বাচ্চা হলে আমার কাছে এটা পছন্দ হয়, আপনি ক্লাস 9 এর বাচ্চা না, তাই আমার কাছে এটা খুবই অপছন্দের জিনিস। এখন আমার অপছন্দের কারণ হচ্ছে, একটা অবজেক্ট, একটা আপেল যদি এখানে থাকে, তাহলে সেই আপেলকে কি আমার সারফেস ফোর্স দিছে? তাহলে আমার ওই আপেল কেনই এক্সিলারেশন ফেল করবে? ওয়াই? একটা আপেল ফেলে দিছি, একটা আপেল এখান থেকে জাস্ট ফেলে দিছি, তাহলে সেই আপেলটা কেনই এক্সিলারেশন ফেস করবে? আপনি দাঁড়াইছিলেন, আপনি আমাকে বললেন নরমাল ফোর্স পাইছি, সেই ফোর্স এই এক্সিলারেশন তৈরি করে দিছে, আমি মেনে নিছি। তাহলে এখন আপনি বলেন আমার এই অবজেক্টের ক্ষেত্রে আমি কেন এই এক্সিলারেশন বসাবো? তাই যারা এইভাবে এটাকে পড়ে এসেছি, তারা এই বয়সে এসে আর মানায় না, এই বয়সটা একটু আলাদা, দয়া করে এখান থেকে সরে যান। ভাইয়া যাদের স্পিকারে প্রবলেম আছে মিউট করে নেন ভাই। ভাইয়া এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মনে করেন এটা লিফট, যে লিফটটা এইভাবে আপওয়ার্ড মুভমেন্টে আছে, এ এক্সিলারেশন। এইখানে একটা অবজেক্ট, এইখানে একটা অবজেক্ট, এই অবজেক্টের জন্য পৃথিবী তাকে সুন্দর করে টানছে, সেটা হচ্ছে জি। খুবই সুন্দর, চেহারা দেখেই বুঝতে পারছেন আমি ভেক্টর আমদানি করছি। আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, এই চারপাশের এই ফ্রেমটা যদি না থাকতো, যদি আপেলটা ফ্রি থাকতো, ভাই এই যে ফ্রি, তার মানে সে ফ্রি ফলিং বডি হইতো, মুক্তভাবে পড়ন্ত বস্তু হইতো, তার উপর জি ছাড়া কেউ কাজ করতো।
কিন্তু এখন এই লিফটটা তার সারাউন্ডিংস বা পারিপার্শ্বিকতা হিসেবে ফ্রি স্পেস পাচ্ছে না, লিফটের ভেতরের জায়গাটুকু পাচ্ছে। ডেফিনেটলি লিফটের ভেতরের জায়গাটুকু পাচ্ছে, তার মানে তার মুভমেন্ট কার রেসপেক্টে হচ্ছে ভাইয়া? এই লিফটের ওয়ালের রেসপেক্টে হচ্ছে। তার মুভমেন্ট, তার সবকিছু কার রেসপেক্টে? এইটার রেসপেক্টে ভাইয়া। যদি এইটার রেসপেক্টে হয় তাহলে লিফটের ওয়াল বা লিফটের স্কেলিটন বা লিফটের স্ট্রাকচার কত এক্সিলারেশনে মুভ করছিল? এই এক্সিলারেশন। তাহলে এই বডিটার সব সময় এক্সিলারেশন কার রেসপেক্টে হবে ভাইয়া? লিফটের রেসপেক্টে হবে। তাহলে এই লিফটের সাপেক্ষে বস্তুটার ত্বরণ জানতে চাই। লিফটের সাপেক্ষে বস্তুটার ত্বরণ, পুরো ইউনিভার্সে ফ্রি অবস্থায় ত্বরণ তো জি, বাট লিফটের সাপেক্ষে কত ভাইয়া? লিফট এর রেসপেক্টে বা সাপেক্ষে বস্তুর ত্বরণ, acceleration of the object with respect to lift, acceleration of the object with respect to lift, এইটাকে যদি f বলে থাকি ভাইয়া, তাহলে আপনি গত ক্লাসেও আমাকে বলেছেন যে রাতের বেলা যার রেসপেক্টে তাকে কি করে দেন ভাইয়া আপনারা? মাইনাস করে দেন। তাহলে কার সাপেক্ষে বলছিলেন ভাইয়া? লিফটের সাপেক্ষে। তাহলে লিফটটাকে মাইনাস করে দেন। কার কাছ থেকে মাইনাস করবেন? ডেফিনেটলি এইটা থেকে। তাহলে এইটা থেকে যদি মাইনাস করে ফেলা হয় তাহলে এইটা পাওয়ার জন্য বেসিক্যালি আপনাকে কি করতে হবে? জি বেচারার সাথে আপনাকে অ্যাড করতে হবে হচ্ছে নেগেটিভ a। এবার ভেক্টর অ্যাড করার জন্য আপনার গল্প কি ছিল ভাইয়া? যদি এই বস্তুটাকে এখন আমি একটু লিফটের মধ্যে চিন্তা করে দেখি ভাইয়া, লিফটের মধ্যে চিন্তা করে দেখি, তাহলে আসলে ঘটনা কি হয়ে আছে? এই a এক্সিলারেশন এরকম, আর এই যে g এক্সিলারেশন হচ্ছে এরকম। তাহলে এখন আপনি আমাকে g প্লাস নেগেটিভ এটা যোগ করে দেন। তার মানে g যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ করুক, আর a যদি ওই দিকে হয় তাহলে নেগেটিভ a কোন দিকে হবে ভাইয়া? ডেফিনেটলি এই দিকে। এবার আপনি বলেন g এবং নেগেটিভ a এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল কত ভাইয়া? এই দুইটার অ্যাঙ্গেল কত দেখেন তো ভাইয়া? এদের অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই f এটার ভ্যালু আপনি কত পাবেন ভাইয়া? √ওভার cos 0 degree, that means it is g plus a. তাই লিফটের সাপেক্ষে বস্তুটার ত্বরণ হচ্ছে g plus a। যদি আমরা এভাবে জেনে থাকি তাহলে তো খুবই ভালো, আর যদি এই অ্যাপ্রোচটা মাথায় না থেকে ওই যে বস্তু দাঁড়ায় ছিল তার উপর ফোর্স আসছে এটা দিয়ে আসছে, তাহলে আমি যদি আমার মতো করে আর্গুমেন্টে যাই আপনি ধরা খেয়ে যাবেন, কারণ একটা আপেল কিন্তু এখন লিফটের ফ্লোরে নাই। ঠিক আছে ভাইয়া? তাই এই ব্যাপারটা না খুব সুন্দর করে বোঝা যায়। এই ব্যাপারটা আপনি নরমালি ফিল করতে পারবেন ভাইয়া, কারণ আমরা বাসে চড়ে অভ্যস্ত। একটা বাস এইদিকে যাচ্ছে আর আরেকটা বাস এইদিকে আসছে। আপনি যখন বাসে চড়ে আছেন এইদিকে যাচ্ছে, আরেকটা বাস আসছে, তখন ওই বাসটাকে আপনার জোরে আসতেছে এরকম মনে হয় নাকি আস্তে আসছে বলে মনে হয়? জোরে আসতেছে বলে মনে হয়, তার মানে ভেলোসিটিটা বেড়ে যায়, কারণ আপেক্ষিক বেগের কারণে ভেলোসিটিটা কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। ঠিক একই কারণটা দেখেন ভাইয়া, জি চাচ্ছিল তুমি এইদিকে আসো, তার বিপরীত দিক থেকে এ ওই দিকে কাজ করছিল। তাহলে ওই যে দুইটা বাস বিপরীত দিকে না, তাহলে বস্তুর সাপেক্ষে ওইটা কি হয়ে যাবে ভাইয়া? অবশ্যই লিফটের সাপেক্ষে ওটা কি হয়ে যাবে? অ্যাডিটিভ হয়ে যায়, সেই জন্য তার ত্বরণটা বেড়ে যায়। আমি কি সবাইকে বুঝাইতে পারছি না পারি না? একটু আওয়াজ দিব ভাইয়া। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। 0 ডিগ্রি তো লিখছি, কেন মাইনাস ভাইয়া? ভেক্টর বিয়োগ করলে কি মাইনাস মান মাইনাস হয়ে যায়? তাহলে কি মাইনাস? यस ब्रो। হ্যাঁ এ ব্রো, মানে মাইনাসটা কেন দিব ব্রো? আচ্ছা ঠিক আছে, ওকে। বাবা তোর পাশে একজনকে দেখতে পাচ্ছি, চিনতে পারছি। নতুন আজকে? আচ্ছা কোন কলেজ ভাইয়া? খুবই ভালো কথা, কিন্তু ক্লাস কয়টায়? তাহলে একটু লেট হয়ে যে আপনি এখন ক্লাসে বুঝবেন না, কিছুক্ষণ পর বলবেন ভাই বুঝাইতে পারে না, সেই অপবাদটা কে দিবে ভাই? সেই অপবাদটা কে দিবে সেটা বলেন, সেটা আমি নেব। সেটা ড্রাইভার আমার, যে আপনি লেট করে আসবেন, আপনি আমার শুরু থেকে কোনো কন্টেন্ট পাবেন না, তারপর আপনি বুঝবেন না, তারপর বলবেন ভাই বুঝাইতে পারে না। সুন্দর না ব্যাপারটা? আচ্ছা তো এটা খুবই সুন্দর ভাই। আপনার আমাদের বড় ভাইয়ের মতো ভাই, একটু তো ভাই আপনার আমাদের বড় ভাই, একটু তো দায়িত্ব থাকে ভাই। আচ্ছা হ্যাঁ সেটাই তো, আমরা বড় ভাই একটা দায়িত্ব তো থাকেই, যে দায়িত্ব হচ্ছে কান মলা দেওয়া, দিতাছি এসে তারা। আচ্ছা তাহলে ভাইয়া এটা থেকে ওই অ্যাডমিশন টেস্টে বলেন আর একাডেমিকে বলেন সব জায়গায় আসা অঙ্কটা একটু লিখে ফেলেন ভাইয়া, সারা জীবন একই অঙ্কই আসতে থাকে, লিখেন ভাইয়া।
3 মিটার উচ্চতার একটি লিফট 3 মিটার উচ্চতার একটি লিফট মানে লিফটটাকে 3 মিটার নাকি 3 মিটার উঁচায় আছে ভাই? 3 মিটার উচ্চতার 3 মিটার উচ্চতার একটি লিফট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় লিফটের ছাদের একটি স্ক্রু খুলে পড়ে গেলে ভাই লিফটের কিসের স্ক্রু? লিফটের ছাদের একটি স্ক্রু, রুফ বা ছাদের একটি স্ক্রু খুলে পড়ে গেলে এটি কখন এবং কত বেগে লিফটের মেঝেকে আঘাত করবে? এটি কখন এবং কত বেগে লিফটের মেঝেকে আঘাত করবে? A lift height of 3 meter, a lift height of 3 meter is in upward motion with acceleration of 2 meter per second square. If a screw is released from the roof, the top, then when and by which velocity it will strike the floor of the lift? আমার কি আর অঙ্ক করার কিছু আছে ভাইয়া? একটু খেয়াল করে দেখি তো ভাইয়া। ভাইয়া লাস্ট আরেকবার রিপিট করতে পারবেন? জি ভাইয়া, বুঝি নাই, আরেকবার বলেন। ভাইয়া কোশ্চেনটা আরেকবার রিপিট করতে পারবেন? এই যে ভাইয়া, আমার লেখা দেখলে বুঝে যাবি। তাহলে একটা লিফটের কথা বলছিলাম ভাইয়া, যে লিফটের হাইট হচ্ছে 3 মিটার। এই লিফটটা আপওয়ার্ড মুভমেন্টে ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশনে। এই সময় তার টপ থেকে একটা স্ক্রু রিলিজড হইলো। আমরা জিজ্ঞেস করেছি এই স্ক্রুটা কখন এইখানে এসে স্ট্রাইক করবে আর কত ভেলোসিটিতে এসে স্ট্রাইক করবে, তাই তো? তাহলে এখন দেখেন তো ভাইয়া, এটা রিলিজড হওয়ার পর এই স্ক্রু এর অ্যাক্সিলারেশন কি হবে লিফটের রেসপেক্টে? তাহলে নরমাল ঘটনা ভাইয়া, যে v সমান আপনি কি, এই যে v স্কয়ার সমান কি ভাইয়া, u স্কয়ার প্লাস 2as, এই তো ফর্মুলা যেটা v বের করব আমরা। তাহলে v সমান কি হবে দেখেন, নরমালি রিলিজড হইছে 0। এইখানে একটু গল্প করে নেন ভাইয়া। এবার লিফটের এই যে স্ক্রুটা, এইটার অ্যাক্সিলারেশন কার রেসপেক্টে হবে ভাইয়া? এইটার রেসপেক্টে। তাহলে এই স্ক্রু এর যে অ্যাক্সিলারেশন, এই স্ক্রু এর অ্যাক্সিলারেশন এই যে g এরকম ভাবে কাজ করে, আর এইটা হচ্ছে a এরকম ভাইয়া। তাহলে লিফটের রেসপেক্টে আপওয়ার্ড লিফটে কত অ্যাক্সিলারেশন যেন কাজ করে ভাইয়া? g প্লাস a। আর এইটা যদি h হয় তাহলে এটা এরকম। আপনি এখন মান বসায় মান বের করে নেবেন। তাহলে ভাইয়া আপওয়ার্ড লিফটে কত অ্যাক্সিলারেশন কাজ করে? g প্লাস a। ডাউনওয়ার্ড লিফটে কত অ্যাক্সিলারেশন কাজ করে? g মাইনাস a। আচ্ছা ভাইয়া, তাহলে একটা লিফট যদি g এর চেয়ে বেশি ত্বরণে নামে? আপনার ক্লাস ফার্স্টে মিস করছিলাম ভাই, উপরে জি প্লাস আর নিচে জি মাইনাস কেন? এই জিনিসটা একটু ভাই রেকর্ডিংটা দেখে নিস ভাইয়া। আচ্ছা ঠিক। ওকে ভাইয়া। আচ্ছা, বুঝছি না কি সিরিয়াসলি, সামটাইমস হাসতে হবে। আচ্ছা, তাহলে একটু দেখি তো ভাইয়া। আচ্ছা ভাইয়া, যদি এই লিফটটা এইখান থেকে 9.8 এর চেয়ে বেশি অ্যাক্সিলারেশনে, মনে করেন এটা 20 অ্যাক্সিলারেশন আর এটা হচ্ছে 10, ভাই আমি অঙ্কে যাব না, আমি নরমাল কথা বলবো। এটা বলতে কি বোঝায় ভাই? দেখি তো ভাইয়া, এই যে ফ্লোর, এটা যেভাবে নামছে, আমার বস্তুটাও যদি একই সিকোয়েন্সে নামে তাহলে এটা এরকম ভাবে নামবে ভাইয়া। কোন আপত্তি আছে? এখন যদি এরকম হয়, বস্তুটার এক্সিলারেশন কম আর এই ফ্লোরের এক্সিলারেশন বেশি, তাহলে বস্তুর চেয়ে এইটা কি হবে? আগে মুভ করবে।
একটু চিন্তা করতো, তুই এখানে আছিস আর লিফটটা জোরে নেমে যাচ্ছে, তাহলে ঘটনা কি হবে ভাইয়া? তোর কাছে কি মনে হবে? তুই যে বাড়ি মারবি কাকে? এইটাকে। এই জন্য মাঝে মাঝে যাদের ওই যে ডিসকভারি চ্যানেল দেখে অভ্যস্ত, কিছু এয়ার ক্র্যাশের ঘটনা দেখার আগে এরকম কিছু ঘটনা হয় ভাইয়া, দেখা যায় প্রত্যেকটা প্যাসেঞ্জার বা ক্রু দেখা গেছে এয়ারক্রাফটের উপরে কি হয়ে গেছে, এরকম একদম সিলিং এর সাথে ধাম ধাম করে বাড়ি খাচ্ছে। কেন খায়? কারণ এয়ারক্রাফট যখন ফল করতে থাকে ভাইয়া, ওইটা অলমোস্ট 9.8 এর চেয়ে বেশিতে যায়। কারণ ন্যাচারালি পড়লে কত হতো? 9.8। আর ইঞ্জিন যেহেতু চলে এবং মুভমেন্ট থাকে, ইঞ্জিন তো পুরোপুরি ভাবে শাটডাউন হয় না ভাইয়া। ওই ইঞ্জিন তখন আবার তার ওই এক্সিলারেশন তৈরি করে দেয় জি প্লাস সামথিং ওর দিকে। আর এটা যখন জি প্লাস এ ত্বরণে নিচের দিকে নামে, তখন আপনার অবস্থা কি হয়? আপনার অবস্থা যেটা হয়, আপনি দুরুম দুরুম করে উপরের দিকে বাড়ি করেন। ভাইয়া, জি ভাইয়া বলেন। লিফটটা কি 20 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামছে? মিটার স্কয়ার ত্বরণে। আচ্ছা, এটা কি আরেকবার একটু বলা যাবে? এই যে দেখেন ভাইয়া, এই লিফটের এক্সিলারেশনটা বস্তুর এক্সিলারেশনের চেয়ে বেশি, তাহলে বস্তুর তুলনায় লিফটটা বেশি নিচে নেমে যাবে। তাহলে বস্তু বাড়ি খাবে কোথায় ভাইয়া? লিফটের স্টপে যে বাড়ি খাবে। বোঝা যায় ভাইয়া? জি। আচ্ছা, এবার ভাইয়া আরেকটা বাজে অভ্যাস আমরা দূর করব, সেটা হচ্ছে আমরা সব সময় বলি এই যে ঊর্ধ্বগামী যেটা আপওয়ার্ড লিফটে, যেটা আপওয়ার্ড লিফট, যেটা এই ক্ষেত্রে আমার যে ত্বরণটা কাজ করে সেটা হচ্ছে জি প্লাস এ, আর ডাউনওয়ার্ড যেটা এই ক্ষেত্রে এইটা যেটা হয় সেটা হচ্ছে জি মাইনাস এ। এবং এই এটা কিন্তু আমরা সব ত্বরণ হিসেবে ধরা আছে, মানে মন্দন হিসেবেও ধরা নাই, পজিটিভ ত্বরণ হিসেবেও ধরা নাই, ত্বরণ হিসেবে আছে। ত্বরণটা কি হইতে পারে? পজিটিভ এক্সিলারেশন হইতে পারে, নেগেটিভ এক্সিলারেশন হইতে পারে। তো আমাদের ধারণা হচ্ছে লিফট যখন উপরে উঠে সব সময় এক্সিলারেশনেই উঠবে, কোনো সময় রিটার্ডেশন বা মন্দনে উঠবে না। এবং আমি যখন বলি তখন অনেকেই বলে ভাই একটা বস্তু মন্দনে কেমনে উঠতে পারে? তাহলে আপনাকে প্র্যাকটিক্যালি ডেমো দেই। এই যে দেখেন ভাই, মনে করেন আপনি বসুন্ধরা লিফটের লেভেল 0 তে আছেন, আপনি লেভেল 8 এ যাবেন, লেভেল 8 এ যাবেন। তাহলে ভাই স্পিকারে প্রবলেম থাকলে মিউট করে রাখতে কি কষ্ট হয় নাকি? আমি তোদের পার্মানেন্টলি মিউট করে দিব। তাহলে বল আমি মিউট করে দেই, তাহলে তোর এই শব্দগুলো আমার কাছে আসবে না, চাইলেও কথা বলতে পারবি না। আমি যখন আনমিউট করার অপশন দিব তখন আনমিউট করবি, যদি তোদের এটা পছন্দ হয়। আর যদি মনে হয় নিজের স্বাধীনতাটুকু বজায় রাখা দরকার, তাহলে শালীনতাটুকু বজায়। আচ্ছা, তাহলে একটু দেখি তো ভাইয়া, একটা লিফট যদি একদম শুরুতে থাকে লেভেল 0 তে, যখন তখন কি এটা আপওয়ার্ডে থাকবে না দাঁড়ায় থাকবে? তুই উঠবি কিভাবে? লিফট দৌড়ায় যাবে, তুই দৌড়ায় উঠবি। তাহলে লিফটের ভেলোসিটি তখন কত? 0। এটা ভেলোসিটি ভাই। এরপর আস্তে আস্তে ভেলোসিটি বাড়বে। এখানে 0 ছিল, ধর এখানে এসে হলো 2, ধর 2, এরকম করে বাড়তে 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 এখন কি সারা জীবন খালি বাড়তেই থাকবে? তবে বাড়তে 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 অনেক জোরে উঠবে, তুই লাফ দিয়ে নামবি। তার মানে কি হইতে পারে? এটা অনেক দূরে যদি হয়, ধরে নিলাম যে খানিকটা জায়গা সে 2 দিয়েই গেল, এবার তো তাকে প্রিপারেশন নেওয়াই লাগবে, আগে নামাইতে হবে না তোকে? তাহলে ভেলোসিটি কমাইতে হবে না? এরপর সেটা কততে নামবে? 1 এ নামবে। 1 এ নামার পর এখানে এসে কততে নামবে? তার মানে একটা লিফট আপওয়ার্ড মোশনে অনেক ভাবে থাকতে পারে। এই যে দেখ ভাইয়া, এটা এক্সিলারেশন ফেজ। এই যে দেখ ভাইয়া, ইউনিফর্ম ভেলোসিটি ফেজ। এই যে দেখ ভাইয়া, রিটার্ডেশন বা মন্দন ফেজ। তাহলে যদি এই এক্সিলারেশন ফেজে থাকে, তাহলে এই জায়গায় আমার প্রত্যেকটা জায়গায় ভাইয়া এই যে জি প্লাস এ, প্রত্যেক জায়গায় এই ব্যাপারে কোনো আপত্তি নাই, আপওয়ার্ড তাই জি প্লাস এ, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঘটনা হইল যদি এখন সে ত্বরণে ওঠে তাহলে এইটা পজিটিভ, যদি সে সমবেগে ওঠে তাহলে এটা 0, সরি এটা 0, আর যদি সে মন্দনে ওঠে তাহলে এটা কি ভাইয়া? নেগেটিভ। তাহলে একটা লিফট ত্বরণে উঠতে পারে, সমবেগে উঠতে পারে, মন্দনে উঠতে পারে। একটা সময় ছিল ভাইয়া এই লিফটের এই ধরনের কোনো অঙ্ক আমাদের একাডেমিকে আসতো না, খালি অ্যাডমিশনে আসতো। এখন একাডেমিক দখল করছে এইটা, খুব জোর ধরে এইটা। আর এই জায়গাটা এখন পুরোটাই জায়গা দখল করে আছে অ্যাডমিশন। ভার্সিটির মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইঞ্জিনিয়ারিং এর ছোট অঙ্ক এগুলো দেয় না, এগুলো সাধারণত ঢাবি বা এই ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশ্ন, যেখানে মানগুলো খুবই সুন্দর দেওয়া থাকে, বিয়োগ করলে পূর্ণ মান আসে, ওইটা দিয়ে যেন গুণটুম করে দেওয়া যায় সহজে। তো এই জায়গাটা এখন অ্যাডমিশনের দখলে থাকে, যে একটা লিফট মন্দনে উঠছে। তো ঠিক একই রকম ভাবে ভাইয়া লিফট যখন নামবে,
লিফট যখন নামবে, নামার কথা ভাবেন, প্রথমে তার ভেলোসিটি ডেফিনেটলি 0, তারপর ডেফিনেটলি বাড়বে, ধরেন কিছুক্ষণ পর্যন্ত সে এটা মেইনটেইন করলো, তারপর ডেফিনেটলি তাকে কমতে হবে, তাহলে একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আপনার ত্বরণ, এইটা হচ্ছে আপনার সমবেগ, আর এইটা হচ্ছে আপনার মন্দন। প্রত্যেক ক্ষেত্রে আপনার হচ্ছে জি মাইনাসে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই ভাই, প্রত্যেক ক্ষেত্রে জি মাইনাসে। যখন সে ত্বরণে নামছে তখন এটা পজিটিভ, যখন এটা সমবেগে নামছে তখন এটা 0, আর যখন এটা মন্দনে নামছে, রিটার্ডেশনে নামছে, তখন এটা কি ভাইয়া? নেগেটিভ। তাহলে এই যে ভাইয়া এই জায়গাটা ভালো করে খেয়াল করি, যখন সে রিটার্ডেশন বা মন্দনে নামবে তখন একটা বস্তুর ওজন কি হবে? বাড়বে। যখন সমবেগে নামবে ওজন অ্যাকচুয়ালটা ফিল করবে, যখন সে ত্বরণে নামবে তখন ওজনটা কি মনে হবে? কম মনে হবে। উঠার ক্ষেত্রে ত্বরণে উঠলে ওজনটা বেশি মনে হবে, সমবেগে উঠলে অ্যাকচুয়াল ওজন অনুভব করবে, মন্দনে উঠলে ওজনটাকে কম মনে হবে। বুঝাতে পেরেছি না পারি নাই? একটু আওয়াজ দিও তো ভাইয়া। ভাই আবার একটু বলবেন? কি বলবো সেটা বললেই হবে, বলবো। ভাই যে 3টা ক্রাইটেরিয়া বললেন, যে সমবেগে, ত্বরণে আর মন্দনে, ভাই এটার জন্যই তো মানে আমি কি এই এগুলোকে বুঝাবো, না ওই যে ওয়েটের গল্প বললাম ওইটা বুঝাবো? ভাই রিসেন্টলি যেটা বুঝাইলেন, যে মনে করেন যে মন্দনে উঠলে যে হালকা লাগবে, যে ওজনের আচ্ছা ক্রাইটেরিয়া। বুঝেছি, ওয়েটের গল্প। ঠিক আছে ভাইয়া, ডাব্লিউ সমান কি ভাইয়া? এম ইনটু এক্সিলারেশন। এ ব্যাপারে তো কোনো আপত্তি নাই ভাইয়া, ঠিক আছে ভাইয়া? ওজনটা কিভাবে পায়? ম্যাসের সাথে, ওজনের ভরের সাথে আমার ত্বরণটা গুণ করে দিলেই হবে। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, মনে করেন সে ত্বরণে উঠছে, তার মানে এই এক্সিলারেশনটা কিন্তু জি এর চেয়ে বড়। ওভারঅল এক্সিলারেশন বা ত্বরণ যেটা, সেটা জি এর চেয়ে বড়। আপনি স্বাভাবিক যেটা ফিল করেন সেটা হচ্ছে এমজি। ত্বরণে ওঠার সময় আপনি জি এর চেয়ে বেশি ত্বরণ ফিল করবেন, তার মানে ওজনটা আপনার স্বাভাবিকের চেয়ে বেশি হবে, তার মানে আপনি ওয়েট গেইন করবেন, আপনার কাছে হেভি মনে হবে নিজেকে। ইউনিফর্ম ভেলোসিটিতে যদি উঠি তাহলে রিয়ালটা ফিল করব, আর যদি রিটার্ডেশনে উঠি বা মন্দনে উঠি তাহলে আমি কি করব? আমি কিছু হালকা ফিল করব। ভাই ইউনিফর্ম ভেলোসিটিতে বলতে কি, যে লিফটের ভেলোসিটিতে খালি, তাই তো? মানে হ্যাঁ, লিফটের ভেলোসিটি ইউনিফর্ম। ঠিক আছে। ওকে, সবগুলো বেগ, হ্যাঁ সবগুলো বেগ, তাহলে সবগুলো বেগ। আচ্ছা, তাহলে ভালো করে মাথায় রাখি ভাইয়া, এই কথাগুলো ভালো করে মাথায় রাখি। এবার এখান থেকে ভাইয়া চল দেখি আমরা একটু অন্যদিকে যাই, মেলাক্ষণ কথাবার্তা বলছি, এবার একটু আমাদের শান্তি দিই। শান্তি 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 শান্তি। মনে করছি ভাইয়া একটা বস্তুর আদিবেগ হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। মনে করে নিচ্ছি সে যেখান থেকে যাচ্ছে সেটাই আমার অরিজিন বা মূল বিন্দু, মানে এটা তার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট বা আদি সরণ, এটা 0। সবই সুন্দর। এই বস্তুটার একটা ত্বরণের ফাংশন হচ্ছে এরকম, সেটা হলো 2 প্লাস থ্রাইস টি। আমরা এখন একটু জানতে চাচ্ছি ভাইয়া, আমরা জানতে চাচ্ছি t is equal to 4 সেকেন্ডে সরণ কত? t is equal to 4 সেকেন্ডে সরণ কত? তার মানে বস্তুটা 4 সেকেন্ডে কত সরণ অতিক্রম করবে, বা determine the displacement in 4 seconds. Determine the displacement in 4 seconds. কি বলে 4 সেকেন্ড? আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা খুব ভালো করে মাথায় রাখি, এইচএসসি পরীক্ষার জন্য এইটার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারে এই অংশ থেকে আর নাই। প্রজেক্টাইল, দিস ইজ দ্য হট টপিক। প্রজেক্টাইল প্রজেক্টাইল প্রজেক্টাইল, গতিবিদ্যা থেকে প্রশ্ন হবে, তার মানে ফ্লাশ থেকে প্রশ্ন হবে, ফ্লাশের বাইরে যাবে তার মানে এটা আসবে। ঠিক আছে, যদি কোনো কারণে প্রজেক্টাইল মিস করে দেন এটা সমস্যা হচ্ছে না এখনো? ওকে, একটু তাহলে প্লিজ তাড়াতাড়ি আগান, একটু চেষ্টা করেন, আমি তো আছি। আমি আবার বলছি, এইচএসসি পরীক্ষায় প্রজেক্টাইল থেকে, ফ্লাশ থেকে প্রশ্ন হবে, এটা স্বাভাবিক। যদি কোনো কারণে মিস করে তাহলে এই ধরনের প্রশ্ন।
একটু একটা কথা বলেন তো ভাই, এটা সমতরণ না অসমতরণ? এটা সমতরণ না অসমতরণ? ইউনিফর্ম না নন ইউনিফর্ম? বুঝি নাই। ইউনিফর্ম। একটু খেয়াল করেন, টি এর এক একটা ভ্যালুতে এ এক এক রকম, তার মানে টাইমের সাথে এটা ভেরি করে। যেটা টাইমের সাথে ভেরি করে সেটা হচ্ছে নন ইউনিফর্ম। বুঝি না, আমাকে এই ফোন থেকে বের করে দেয়। ভাইয়া 48 মিটার ভাইয়া। আমি আসলেই জানি না 48 কিভাবে বের করছেন? টি এর মান এখানে বসায় দিবেন, তারপর s = ut + হাফ h স্কয়ারে বসায় দিবেন। না ভাই, যে ইন্টিগ্রেশন করছি। এইটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। আমি আবার ভয় পাই, বুঝছিস? আমার ভয় একটাই লাগে যে পোলাপান যে কখন একটা কাজ করে, টি এর মান এখানে বসায় দিবে, টি এর মান এখানে বসায় দিলে এটা হয়ে যাবে 2 আর 3 4 কত ভাইয়া? 12। 12 আর 2 14, তার মানে a হচ্ছে 14 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তারপর পোলাপান বসায় দিবে s = ut + হাফ h স্কয়ার। তারপর ভাইয়া u এর মান তো 0 দিয়ে দিবেন, আর t তো বলে দিবেন 4। এই যে a আমি বের করলাম 14, আর এই যেটা হচ্ছে 4 এর বর্গ। তাহলে এই যে দেখেন ভাই, আমি উত্তর বের করে ফেলাইছি। ঠিক আছে না ভাইয়া? ঠিক লিখছি না ভাইয়া? দেখতো কেন, এটা কি ভুল নাকি? বুঝি না। এটা কি ভুল হয়েছে নাকি আপনি মাত্র যেটা করলেন? ইহাকে সঠিক বলিলে ভুল বলিয়া প্রতীয়মান হইবে। ভাই এটা কখনোই পসিবল না। এটা শুধুমাত্র ইউনিফর্ম এক্সিলারেশন বা সুষম ত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। আমার এক্সিলারেশনটা ভাইয়া নন ইউনিফর্ম। তার মানে এই পুরো 4 সেকেন্ড ধরে, এই যে পুরো 4 সেকেন্ডে ওর মান 14 আছে, এটা আপনি বলতে পারেন না। যখন শূন্য ছিল, মানে একদম শুরুতে তার মান ছিল 2, তারপর আস্তে আস্তে চেঞ্জ হয়েছে ভাইয়া। তার মানে এটা অসম ত্বরণ বা নন ইউনিফর্ম এক্সিলারেশন। আর অসম ত্বরণ থাকলে আপনি সেই জায়গায় যেতে পারেন না। তাই একটু আগে যা লিখেছিলাম সেটা হারাম। কেন? এ পোলাপান, তোরা শুনতে পাচ্ছিস? এ পোলাপান, আওয়াজ দে তো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতেছি। আমার মোবাইলে ডাটা দিয়ে উঠতে না হয়, উঠতে না। মোবাইল মানুষকে চিনে। শোন, মোবাইল মানুষের মানসিকতা বুঝে। এ আমার ডেটা নাই, ডেটা কিনা লাগবে তাহলে। আচ্ছা ভাগ দে, ভাগ, আর ক্লাস নিতে দে। আচ্ছা এখন দেখ ভাইয়া, এটাকে তো আমরা সব সময় বলে থাকি ভাইয়া ডিডিটি অফ ভি। তাহলে যদি এরকমই হয়, তাহলে পার্শিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করলে কি দাঁড়ায় ভাইয়া? একটু খেয়াল করে দেখি তো। পার্শিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করলে তো এরকমই দাঁড়ানো উচিত। আর যদি তাই দাঁড়ায়, তাহলে একটু খেয়াল করে দেখি তো ভাইয়া, এইটার যদি ইন্টিগ্রেশন করি, এই যে টি এর লিমিট 0 থেকে যে কোনো একটা মোমেন্ট পর্যন্ত নিয়ে গেলাম, সেটা টি, যেটা মান তুই দেখতে পেয়েছিলি। তাহলে টি এর ভ্যালু যখন 0, তখন এটাকে আমরা বলি ইনিশিয়াল ভেলোসিটি। টি এর ভ্যালু যখন টি, তখন এটাকে আমরা বলি ফাইনাল ভেলোসিটি। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম এটা হচ্ছে v - u। তারপর আমার একটা সুন্দর ইন্টিগ্রেশন লাগবে, সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে 2 + 3t। এই ইন্টিগ্রেশন করার জন্য যদি তোর এখন সমস্যা হয়, তাহলে নাথিং টু সে। তাহলে v = u থাকলো, প্লাস এইখানে তাহলে 2t হবে, বোঝা যাচ্ছে, প্লাস এটা কত হবে রে? 3t² / 2 মনে হয় না রে? তাহলে v এর এক্সপ্রেশনটা তৈরি হলো ভাইয়া। এবার v যখন আমরা পাবো ভাইয়া, যদি টাইমটা t এর মান বসাই দেই, তাহলে সাথে সাথে বের হয়ে যাবে আমাদের v। এবার v মানে কি ভাইয়া? ddt অফ s। হাসাহাসি করার কিছু নাই। ঢাবি পরীক্ষায় কিন্তু আগে ডিফারেন্সিয়েশনটা আসতো, এখন একটু তারা ভদ্র হইছে, এখন ইন্টিগ্রেশনটা দেয়। ddt অফ s। তাহলে এই জায়গায় আমরা এখন বলতেই পারি ভাইয়া, পার্শিয়াল ক্যালকুলাস অ্যাপ্লাই করলে
ds is equal to এইটা t এর লিমিট যদি 0 হয় তাহলে এইটাকে আমরা বলি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, t যদি t হয় তাহলে এইটাকে বলি ফাইনাল ডিসপ্লেসমেন্ট, ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন, ফাইনাল পজিশন। তারপর ভাই আমরা এখন একটু দুরুম দুরুম করে আগাইতেই পারি। x - x নট, ওইখানে v এর এইটা আমরা দেখে আসছি ভাইয়া, u প্লাস টুয়াইস t প্লাস 3/2t স্কয়ার, তাহলে x is equal to x নট প্লাস এই যে u, আর এটা হয়ে যাবে t, এটা হয়ে যাবে t স্কয়ার মনে হয়, কারণ t স্কয়ার বাই 2 হয়ে কেটে চলে যাবে, আর এটা হয়ে যাবে 3 বাই কত রে 6, 3 ডিভাইডেড বাই 6 হওয়া উচিত না রে ভাইয়া, এরকমই না? ভুল লিখছে কিছু? আমি কিন্তু এসব পারি না। হ্যাঁ, ওকে, ঠিকঠাক করে নিস, আমি এগুলা পারি না। ওই এখানে ইউ কই গেল? আচ্ছা, কোথাও কিছু মিসিং হয়েছে কিনা সেটা খেয়াল করে নিস ভাইয়া। কোনো ভুল টুল থাকলে ঠিক করে নিস ভাইয়া, ঠিক করে নিস প্লিজ। একটা টি ভাইয়া এক্সট্রা এসে পড়ছে। কোথায়? ইউটি ভাইয়া। ওই বা ইউ এর সাথে এই যে ডিটি এর ইন্টিগ্রেশন টি আসবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ইউ তো 0 ঠিক আছে। আর ওটা হচ্ছে t স্কয়ার বাই 2 আর ওইটা হচ্ছে t কিউব বাই 3, ঠিক আছে সব? জি ভাই। এখন আল্লাহর নাম নিয়ে x নট এর মান দেওয়া, u এর মান দেওয়া, t এর মান দেওয়া, সবগুলো বসাও, তোমার आंसर নিয়ে মুড়ি কে দেখাও। এটা 0, এটা 0, এটা ছিল 4 এর স্কয়ার আর এইটা হচ্ছে 4 কিউব। কত আসে রে ভাইয়া? 48 48। থ্যাংক ইউ, একটা উত্তর আমরা পেয়েছিলাম 48। আমি যদি হই তাহলে নেগেটিভ মার্কিং, মানে আমি যদি কোনো কারণে পরীক্ষার খাতা দেখি আর এটার পর যদি অর থাকে তাহলে আমি নেগেটিভ মার্কিং। খুবই ভালো, আমার কনফিডেন্সটা অনেক হাই হয়ে যাচ্ছে। ওকে, এই যে নতুনটা বুঝা গেছে? কোথায় বল, খালি বল, বুঝাই দিচ্ছি। এটা আচ্ছা, এটা তো বুঝেছি ভাইয়া, এই লাইনটা বুঝেছি। তারপর কি ইন্টিগ্রেট করব না ভাইয়া? তাহলে ডিভি মানে কি? এটার ইন্টিগ্রেশন কি হবে ভাইয়া? ভি আর লিমিট বসাবি, আপার লিমিট ভি, লোয়ার লিমিট হচ্ছে ইউ, তাহলে লিমিট কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ভি মাইনাস। ঠিক আছে ভাইয়া, একই রকম ভাবে এর মানটা বসাই দিছি। তাহলে একটু চিন্তা করে দেখতো এই ইন্টিগ্রেশনটা ভেঙে পড়লে সেটা কি ধরনের হইতো, একটু খেয়াল করে দেখি তো। এটা হইতো 2 dt আর তার সাথে থাকতো হচ্ছে 3t dt, এটা না ভাইয়া? ঠিক আছে ভাইয়া, এবার এই অংশটার ইন্টিগ্রেশন কি হতো 2 আর dt মানে e টু দি পাওয়ার 0 dt, তাই এটা হয়ে যেত কত? t, তাই তো ভাইয়া? আর লিমিট কি হতো? t - 0 মানে t থাকতো। ঠিক একই রকম ভাবে এটা হলো কত? x dx ইন্টিগ্রেশন কি হয়? x²/2, লিমিট বসালে ভাই এরকমই হবে কারণ লোয়ার লিমিট আছে। ঠিক আছে ভাইয়া, সবগুলো একই ভাবে চলছে। ওকে ভাইয়া, জি ভাইয়া এটার ফর্মুলা মানে কোশ্চেনটা আরেকবার বলা যাবে? কেন ভাইয়া? ভাইয়া আমার নেট চলে গেছিল। আমারও নেট, দেখ আল্লাহর রহমতে আমার কাছে ছিল। আমারও নেট চলে গেছিল। ওকে ভাইয়া, এই যে বলে দিচ্ছি, u is equal to 0 আর x naught is equal to 0 দিয়ে বলেছি t is equal to 4 সেকেন্ড হলে সরণ কত? ওকে, ঠিক আছে ভাইয়া, কোশ্চেন পাওয়া গেছে। আর ডিফারেন্সিয়েশনটা কি এই বয়সে দেওয়া উচিত হবে? এই বয়সে কি আর ডিফারেন্সিয়েশন দেওয়া উচিত হবে তাদেরকে? আচ্ছা, ডিফারেন্সিয়েশনটাই দেই একটু অন্যভাবে দেই, ডিফারেন্সিয়েশনটাই দেই একটু অন্যভাবে। থিটা এইটা সমান তোকে বলা হলো 2 + 5t + 4t স্কয়ার + 5t কিউব। আচ্ছা বল, থিটা হচ্ছে এটা। আপনাকে জিজ্ঞেস করা হলো t is equal to 5 সেকেন্ড এ কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত? কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত? কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কত?
আমি কয়েকটা বেশ ভালো কনসেপচুয়াল জিনিস নিয়ে আজকে কথা বলবো, এজন্য একটু সুপারফিশিয়াল জায়গায় ঘুরছি। আমি কয়েকটা ত্বরণ নিয়ে আজকে গল্প করবো। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলো ভাইয়া। থিটা কৌণিক সরণ, এখান থেকে কৌণিক বেগ আনো, কৌণিক বেগ থেকে কৌণিক ত্বরণে যাও, টি এর মান বসাও, গল্প শেষ, আর তো কিছু নাই। পরের ধাপে আকর্ষণ থাকবে, কারণ প্রথম দিন তো তুই এসে চিত্রটাই পাইছিলি। আমার লাইফে সবথেকে মোটামুটি কারণ 9-10 থেকে পোলাপানের দেখে যে সুন্দর অভ্যাস। ঠিক থাকে না? যাও তাহলে সর্বত কৌণিক ত্বরণে ঘুরতেছে, খুবই ভালো। হ্যাঁ, ইউনিফর্ম অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে মুভ করতেছে। দেখছেন কত ভালো মানুষ, কত সুন্দর করতেছে। আচ্ছা, তাহলে ভাইয়া একটু খেয়াল করি, থিটা এটা হচ্ছে তোমার 2 + 3t + 4t স্কয়ার। তাহলে ওমেগা কি পাবা ভাইয়া? ddt অফ থিটা, এটাই তো ওমেগা, তাই না ভাইয়া? সরণের হার, এটাই তো আমার বেগ। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে এইটা হয়ে গেল 0, এইটা কত হবে ভাই 3, আর ওইটা হবে 8t। তার মানে গল্পটা হয়ে গেল আমার ওমেগার গল্প। তাহলে আলফা এইটা সমান কি হবে ভাইয়া? ddt অফ ওমেগা। তাহলে এটা তো 0, আর ওইটা হয়ে গেল ভাই 8। তার মানে তো টি এর মান 5 সেকেন্ডে কি, আর 10 সেকেন্ডে কি, আর 100 মিনিটে কি, যা খুশি তা করো গা, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টি। তার মানে এটা হচ্ছে সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণে চলছে। তাই যে কোনো সময় যে কোনো মোমেন্টে তার ত্বরণ এটাই, সময়ের সাথে এই ত্বরণটা ভেরি করে না। ঠিক আছে ভাইয়া? এটা যদি ফার্স্ট এই ধরনের প্রশ্ন যদি দিত, তাহলে অপশন গুলো কেমন দিত? প্রথম অপশন দিত 0, কারণ এই যে সময়ের উপর ভেরি করতেছে না, এটা দেখে মানুষের সাইকোলজি এইটা। বি দিত হচ্ছে এই যে 8 একটা আসতো, 8 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 আসলে কত হয়? 40। এটা একটা অপশনে থাকতো। সি তে একটা অপশন দিত, সেটা ওই যে ওইটা রেখে দিত। আর ডি তে দিত সুন্দর করে একটা মান। মানে তুই ভুল করে যেদিকে যেদিকে তাকাবি, অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের এমসিকিউ এর অপশন গুলো সাধারণত এভাবে থাকে যে একটা মানুষ সাইকোলজিক্যাল কারণে যে যে ভুলগুলো করতে পারে, ওই অপশন গুলো তার চোখের সামনে থাকে, ওই অপশন গুলো তার চোখের সামনে থাকবে। তাই আমরা মাঝে মাঝে ভাবি যে 1 বছর একটা অ্যাডমিশন টেস্ট হয়, তারপর পুরো 1 বছর কি লোকগুলো ঘুমায়, পুরো 1 বছর পর আবার অ্যাডমিশন টেস্ট হয়, পুরো 1 বছর কি লোকজন ঘুমায় পরীক্ষার আগের রাতে গাইড দেখে প্রশ্ন কত করে, তাহলে ভাই প্রশ্ন কপি পাইতি। এরকম হয় না ভাইয়া, এটার পেছনে দীর্ঘ সময় চলে। প্রত্যেকটা প্রশ্নের সাইকোলজিক্যাল ইভেন্ট ওরা নিজেরা রান করে, যে একটা বাচ্চা ভুল করলে কোনটা খুঁজে পেতে পারে, ভুল করলে কোনটা খুঁজে পেতে পারে, অপশন যেন সেগুলো থাকে। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হয়, ভালো ভার্সিটি গুলোর জন্য, ভালো ভার্সিটিতে কেউ আপনাকে চান্স দেওয়ার জন্য পরীক্ষা নেয় না, আপনাকে ফেলে দেওয়ার জন্য পরীক্ষা নেয়। কারণ আপনাদের সংখ্যা তাদের সিট সংখ্যার চেয়ে অনেক বেশি। তাই পরীক্ষা নেওয়া হয় এলিমিনেশন প্রসেসে, পরীক্ষা কখনোই সিলেকশন প্রসেসে হয় না। ওকে, এবার আসেন ভাইয়া আমরা একটু অন্যদিকে যাব। সীমান্তিক মানের গড় নিবি, শুরুরটার শেষেরটার গড়, এভারেজ অ্যাক্সিলারেশন যেটা বলি। ওই গড় তো অসমর জন্যই আসে, গড় মান কখন আসে? অসমর জন্যই তো আসে। আর যখন তার ইন্টারভালটা কমাই দেই, টেন্ডস টু 0 করে দেই, তখনই তার সীমান্তিক মান আসে। লিমিট লিমিটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু তুই দিবি। আচ্ছা, এবার ভাইয়া আমি ছোট্টখাট্ট কয়েকটা কথা একটু শেয়ার করতে চাই, যার ভেক্টর এক্সপ্রেশন গুলো আমাদের জরুরি। আমরা সবাই বলে থাকি S = r থিটা।
আমরা সবাই বলে থাকি v is equal to omega r, আমরা সবাই বলে থাকি a is equal to r alpha। আমরা একটু ঠান্ডা মাথায় যদি চেক করে দেখি ভাইয়া, এখানে প্রত্যেকটা সমীকরণে যে তিনজন করে আছে, সেই তিনজনই ভাইয়া ভেক্টর। যারা যারা আছে সব প্রত্যেক সমীকরণে তিনজন আছে, তিনজনই ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের প্রোডাক্ট হয়ে যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে ডেফিনেটলি এখানে ক্রস গুণ আছে। আমি ওই ক্রস গুণটা দেখতে চাই ভাইয়া। এর সমান আপনি কি বলবেন, আর ক্রস থিটা বলবেন নাকি থিটা ক্রস আর বলবেন? আমি এইটা দেখতে চাই, আপনি কোনটা বলবেন? নাকি আপনি বলবেন ভাই কোনোটাই না, ডট হবে? ঠিক আছে, ডট হওয়ার কোনো অপশন নাই ভাইয়া। অপশন কেন নাই? এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর হলে সেটা অবশ্যই ক্রস প্রোডাক্ট। এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নেই ভাইয়া। হ্যাঁ, একটা ছোট্ট গল্প মনে রাখতে আর কি হয়, কিচ্ছু নাই ভাইয়া। মনে করেন একটা বস্তু এরকম ভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে আছে, যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টে আছে। আপনি ইচ্ছা হলে সেটাকে ক্লকওয়াইজ মুভমেন্ট দিয়ে জাস্টিফাই করে নিতে পারেন, যে ভাইয়া সবার ক্ষেত্রেই মানে সেটা একটু দেখায় যায়। প্রবাবল অপশন তো এই দুইটার বাইরে কোনোটা হইতে পারে না, প্রবাবল অপশন এই দুইটাই। তাহলে এই দুইটাই যদি হয়, তাহলে সেই প্রবাবিলিটি গুলোর একটা চেক করছি। তাহলে মনে করেন আপনি এরকম পজিশনে অবজেক্টটাকে দেখছেন, তাহলে এই পজিশনে তার লিনিয়ার ইফেক্ট, মানে রৈখিক বেগ, রৈখিক ত্বরণ যা আছে, লিনিয়ার রিলেটেড যা আছে, সব কাজ করছে কোন দিকে ভাই? ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর। তাহলে এই দিকে আমরা বলি এইটা হচ্ছে আমার এস, এই দিকে আমার ভি, এই দিকে আমার এ, সব কাজ করছে এই দিকে। ঠিক আছে ভাইয়া, এগুলোকে সবগুলো দেখেন এটার স্পর্শক বরাবর। কেন? যদি কোনো কারণে এখানে সুতাটা ছিঁড়ে যেত, তাহলে দৌড় দিত কোন দিকে? এইদিকে। তার মানে সরল রেখাটা অতিক্রম করতো এইদিকে। তাই এইদিকে সব লিনিয়ার ইফেক্ট গুলো আছে। অ্যাঙ্গুলার ইফেক্ট গুলো কোন দিকে থাকে? আমরা সবাই জানি ভাইয়া, কৌণিক বেগ, কৌণিক সরণ, কৌণিক ত্বরণ যা আছে সব কোন দিকে কাজ করে? প্রতি তলের সাথে লম্ব ভাবে কাজ করে। এখন একটা তলের সাথে লম্ব তো ভাইয়া দুইটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। নির্ধারণ করব কিভাবে? রাইট হ্যান্ড গ্রিপ দিয়ে। খেয়াল করে দেখেন, এটা রাইট হ্যান্ড গ্রিপ করলে এটা কোন দিকে যায়? এই দিকে। তার মানে অ্যাঙ্গেল রিলেটেড দুনিয়ায় যা পাবেন, সরণ, বেগ, ত্বরণ, কৌণিক ভরবেগ, টর্ক, অ্যাঙ্গেল রিলেটেড যা পাবেন দুনিয়ার, সব কাজ করছে কোন দিকে ভাইয়া? বাইরের দিকে। এইটার ক্ষেত্রে কাজ করছে কোন দিকে ভাইয়া? ভেতরের দিকে। তাহলে আমি এই বস্তুটার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে এটা কাজ করছে কোন দিকে? বাইরের দিকে। তার মানে কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এরা সব এরকম বাইরের দিকে কাজ করছে। আর রেডিয়াস বা ব্যাসার্ধ, এটা কাজ করে কিভাবে ভাইয়া? রেডিয়াস বা ব্যাসার্ধ সব সময় কাজ করে বিন্দু থেকে পরিধির দিকে, ফ্রম সেন্টার টু সার্কামফারেন্স। এবার আপনি ভেক্টরের কমন অ্যাপ্রোচ ভাইয়া, ভেক্টর সব সময় কি কাজ করে? টু দা পয়েন্ট না ফ্রম দা পয়েন্ট? ফ্রম দা পয়েন্ট। তাহলে এই যে দেখেন, এরা ফ্রম দা পয়েন্ট কাজ করছে, এরা ফ্রম দা পয়েন্ট কাজ করছে। তাহলে এরা কি করবে? এইটাকে ফ্রম দা পয়েন্ট বানায়। এবার আপনি প্রথমটা চেক করতে চাচ্ছিলেন এস। একটু ঠান্ডা মাথায় দেখেন ভাইয়া, এই এস কে চেক করব কোন দিকে সেটা তো আমি দেখতেই পাচ্ছি। এবার একটু কষ্ট করে থিটাটা দেখাই, এই দেখেন থিটা এই দিকে আর এই দিকে। এবার আপনার তো দুটোই অপশন ছিল, একটা হচ্ছে আর ক্রস থিটা, একটা থিটা ক্রস আর। খেয়াল করে দেখি তো ভাইয়া, আর ক্রস থিটা করলে কোন দিকে নামে? এই যে দেখেন, আর ক্রস থিটা কোন দিকে নামে? নিচের দিকে। আপনার এস কি নিচের দিকে ছিল? তাহলে এটা আর ক্রস থিটা না ভাইয়া। এবার একটু থিটা ক্রস আর করেন তো ভাইয়া, থিটা ক্রস আর করলে এটা কোন দিকে যায় ভাইয়া? উপরের দিকে, যেটা দেখেন এস। তার মানে ইট ইজ থিটা ক্রস আর। একই রকম ভাবে ভাইয়া ভি সমান যদি খেয়াল করি, একই রকম ভাইয়া, যেহেতু একটা অ্যাঙ্গেল পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে ওমেগা ক্রস আর। এ যদি কথা বলি ভাইয়া, এইটা হচ্ছে আমার আলফা ক্রস আর। ফাঁকিবাজির জন্য মনে রাখেন ভাইয়া, অ্যাঙ্গুলার করছেন না, অ্যাঙ্গুলার টার্মগুলো ডমিনেটিং। অ্যাঙ্গেল করছেন না ভাইয়া, সেজন্য অ্যাঙ্গুলার টার্মগুলো ডমিনেটিং। ঠিক আছে ভাইয়া, প্রায়োরিটি ফার্স্ট। এবার যে জন্য আপনার সাথে কথা বলা শুরু করেছি, সেটা হচ্ছে এই ত্বরণটা কিন্তু ভাইয়া রেজাল্টেন্ট এক্সিলারেশন বা লব্ধি ত্বরণ না। অবশ্যই ভাইয়া, এস কোন দিকে দেখবে? উপরের দিকে। আর কোন দিকে দেখবে? এই দিকে। আর থিটা কোন দিকে? বাইরের দিকে। তাহলে এই যে লাল মার্কার দিয়ে থিটাটা বুঝালাম, ঠিক আছে ভাইয়া, আর এই কালো মার্কারটা দিয়ে আর বুঝালাম। এবার আমি বলতে চাচ্ছি, আমি জানি কিন্তু এস উপরের দিকে উঠবে, এই যে দেখাই দিছে। এবার দেখতো ভাইয়া, আর ক্রস থিটা করলে কোন দিকে নামে? আর থেকে থিটার দিকে ঘোরা। এই যে দেখ, আর ক্রস থিটা ডান হাতে স্ক্রু ঘোরা, স্ক্রু কোন দিকে নামে?
নিচের দিকে, তাহলে এইটা কি এস কি নিচের দিকে ছিল, তাহলে আর ক্রস থিটা সাপোর্ট করে না। এবার থিটা ক্রস আর কত ভাইয়া, এই যে তাহলে এটা কোন দিকে উঠে, উপরের দিকে, তাই এটা হচ্ছে থিটা ক্রস আর। এই মোবাইলের মধ্যে তোরা আছিস না, আমার নেট নাই? মাঝে ডিস্টার্ব করতেছে। অনেক ডিস্টার্ব, মাঝখানে একটু আটকা যায়। জি ভাই আপনার নেটে অনেক সমস্যা হচ্ছে। মাঝখানে আটকে গেছে বোঝা যেতে। না, এই ইনসিডেন্ট ঘটছে গত সপ্তাহে অথবা তার আগের সপ্তাহে, ক্লাস 11 এর ক্লাস নিচ্ছিলাম বিকালবেলা, এই চার্জারটা লাগানো ছিল না, তো কখন আবেগের চোটে ওইটা বন্ধ হয়ে গেছে আমি জানি না। আমি এইদিকে অলরেডি সরল সন্ধিত স্পন্দনের স্পন্দিত হচ্ছে আমি, হ্যাঁ। তো ওই মুহূর্তে আমার ওই ফোনে একদম ম্যানুয়ালি একটা বাচ্চা ফোন দিছে, বলে ভাইয়া আমরা দেখি না। আমি তখন অলরেডি মানে ওরা খালি পর্যায়বৃত্ত গতির ঘটনা পাইছে, আমি তখন সরল সন্ধিত স্পন্দনের মধ্যে, মানে স্পন্দন শেষ হয়ে গেছে, সরল সন্ধিত স্পন্দনে গেছি, ততক্ষণ ওরা কিছু মানে কি যে প্যারাটা পাইছিলাম সেদিন। আমি তো সাব্বিরের মতো স্মার্ট, সাব্বির হচ্ছে স্মার্ট। ওকে, এখন আয় ভাই, হ্যাঁ আমাকে সাব্বির আমি কতটা ব্যাকডেটেড সেটা দেখবি। ওই যে দেখ স্ট্যান্ডের নিচে কালো কালো গোল্লা গোল্লা দেওয়া আছে, আমি এসে প্রথম চেক করি আমার স্ট্যান্ডের পা গোল্লার মধ্যে আছে। ওকে, দ্বিতীয় ঘটনা হচ্ছে ওইটার কাছে এই যে গোল্লা গোল্লা দেখতেছিস না, এটা ইমন ভালো জানে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই লাইট গুলোর এখানে হচ্ছে কি পড়ে, শ্যাডো পড়ে, তাই ক্যামেরার ফোকাসটা এরকম ভাবে আছে যে যদি ক্যামেরাটা ওখানে থাকে তাহলে এই জায়গাটায় লিখতে দেখতে পাবে না, সেজন্য সাব্বির সুন্দর করে গোল্লা বানাইছে যে ভাই এর মধ্যে লিখবেন না। তো আমি প্রতিদিন এসে এই যে এগুলো সেট করে ক্লাস, আবার উল্টাবো, আবার দেখবো, অসম্ভব। আচ্ছা ভাই, এবার আমার সাথে একটু গল্প করতে হবে, যে জন্য এতক্ষণ ওয়েট করছি। এই বস্তুটার উপর কি ভাইয়া এই একটাই ত্বরণ কাজ করে, আর কোনো ত্বরণ নাই? মানে আমি লিনিয়ার কেসে বলছি, লিনিয়ারলি কি একটা ত্বরণই কাজ করে, আর কোনো ত্বরণ নাই ভাইয়া? আর একটা ত্বরণ তো থাকাই উচিত ভাইয়া, যেটা তার সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ, যেটা তার সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণটাকে আমরা কিভাবে লিখি? কেন্দ্রমুখী ত্বরণটাকে আমরা সবাই জানি এটা হচ্ছে ভি ওমেগা। তাহলে ওই যে ভি ক্রস ওমেগা না ওমেগা ক্রস ভি, এটা মনে হয় এখন নিজে নিজে ক্যালকুলেট করা যাবে, তাই না ভাইয়া? আমি যদি এই দিকে একটু দেখাই দেই আপনাকে, এইটা হচ্ছে সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, তাহলে একটু ঠান্ডা মাথায় দেখেন তো ভাইয়া আপনার ভি কোন দিকে আছে? এই যে দেখেন ভাইয়া, এই কালো মার্কারটা হচ্ছে ভি, আর ওমেগা কোন দিকে আছে? এই দিকে। আমি যদি ভি ক্রস ওমেগা করি তাহলে এটা কোন দিকে যায় ভাইয়া? ওই পাশে। আমার সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ কি ওই দিকে ছিল? তার মানে ভি ক্রস ওমেগা না ভাইয়া। তাহলে ওমেগা ক্রস ভি যদি করি তাহলে দেখেন কোন পাশে? এই পাশে। তার মানে এইটা কোনটা সাপোর্ট করে ভাইয়া? ওমেগা ক্রস ভি। দ্যাট মিন্স আবারও সেই একই তথ্য মানে ভাইয়া, অ্যাঙ্গুলার করছি তাই অ্যাঙ্গুলার ফার্স্ট, ওমেগা ক্রস ভি। এখন এই ওমেগা ক্রস ভি এটার মান তো আমরা এভাবে বলে থাকি, তাই না ভাইয়া? এটাকে আমরা বলতেই পারি ওমেগা স্কয়ার আর হচ্ছে তার মান বলেছিলাম না, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, এটা তার মান। তাহলে দিক বলা লাগবে না ভাইয়া? তাহলে দিকটা কাজ করে কোন দিকে ভাইয়া? বিপরীত দিকে। ব্যাসার্ধ ভেক্টর যেদিকে তার বিপরীত দিকে, তাই ব্যাসার্ধ ভেক্টরের বিপরীত দিকের একক ভেক্টরটাকে প্রকাশ করা হয় এরকম করে, খুবই স্বাভাবিক। এই দিকে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, তাহলে তার বিপরীত দিকে কি হবে? নেগেটিভ আর কাজ করবে, আর সেই দিকের একক ভেক্টর হচ্ছে এইটা। সেই জন্য আমরা এইখানে একটা নেগেটিভ বসিয়ে এই ঘটনাটা ঘটাই। এখন কেউ যদি পূর্ণাঙ্গ ব্যাসার্ধ ভেক্টর দিয়ে লিখতে চায়, কেউ বললো যে ভাই আমি পূর্ণাঙ্গ ব্যাসার্ধ ভেক্টর দিয়ে লিখতে চাই, তাহলে আর এটা সমান কি হবে? একটু চিন্তা করে দেখি তো ভাইয়া, তার ওই ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান। তাহলে ভেক্টরের মানটা এটা কেটে যাবে, তার মানে এটার চেহারা কেমন হবে? এই যে এটা, ঠিক আছে ভাইয়া? ঠিক একই রকম ভাবে ভাইয়া এটা তাহলে কি হবে? ভি স্কয়ার আর। এই যে এগুলো কিন্তু ভেক্টর ভাইয়া, হ্যাঁ এই যে ভেক্টর কিন্তু এগুলো, কারণ আপনারা কি জানেন একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? মূল ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যায়। তাহলে আপনি আর ভেক্টরটা কিভাবে পাবেন? মূল ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করেছেন। তাহলে এই যে ওমেগা স্কয়ার আর, আর ওই বড় আর সমান, একটু ভালো করে দেখি, ওই একক ভেক্টর আর সমান হচ্ছে এইটা, তাহলে এটা কেটে গেলে ওমেগা স্কয়ার পূর্ণাঙ্গ ভেক্টর আর। তো আপনাদের সমস্যা কোথায়?
এমসিকিউ তে বলে কোনটি সত্য, 1 1 2 2 3 ওই যে ওই অপশন গুলো আসে, সেগুলোর মধ্যে এগুলো এক একটা থাকলে আপনারা তাকাই দেখেন না, দূর এগুলো সব ভুল। ঠিক আছে, এই জায়গাগুলো ভালো করে মাথায় রেখেন ভাইয়া। হ্যাঁ ভাইয়া জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে যখন এগুলা লিখছেন এখানে মাইনাসটা কেন আসছিল আবার বলেন তো? ভাইয়া আমার ব্যাসার্ধ ভেক্টরটা আগেই ডিফাইন করা, এবং ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর সারা জীবন সেন্টার টু সার্কামফারেন্স কাজ করে, আর আমার সেন্ট্রিপেটাল এক্সিলারেশন কাজ করছে সার্কামফারেন্স। ভাইয়া আপনি হ্যাং হয়ে গেছেন। জি ভাইয়া। কিছু দেখতেছি না, কিছু ভাইয়া বুঝতেছি আপনি না। আটকে আমার গেছেন। তো আন্ধার হয়ে গেছে। ভাইয়া, ভাইয়া আপনি হ্যাং হয়ে গেছেন আর আপনাকে শোনা যায় না এতক্ষণ। আচ্ছা ভাইয়া, এতক্ষণ কি বলেছেন? খালি মান বসাইছি, খালি মান বসাইছি দেখ ভাইয়া। ওকে, এবার দেখতো ভাইয়া, একটু আমার সাথে ঠান্ডা মাথায় এবার কথা বল যে এই বস্তুটার উপর অ্যাকচুয়ালি কয়টা ত্বরণ কাজ করছে। ভাই প্লিজ 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 একটু ভালো করে দেখো। একটা ত্বরণ হচ্ছে এইটা যেটা সেন্ট্রিপেটাল এক্সিলারেশন, একটা ত্বরণ হচ্ছে এইটা যেটা লিনিয়ার এক্সিলারেশন। তাহলে একটা বস্তুর উপর একই সাথে দুইটা ত্বরণ কাজ করছে। একটা বস্তুর উপর একই সাথে কয়টা ত্বরণ কাজ করছে? দুইটা। তাহলে ওইটার উপর বেসিক্যালি কোন ত্বরণ কাজ করবে ভাইয়া? একটা রেজাল্টেন্ট এক্সিলারেশন কাজ করবে না ভাইয়া? কোন আপত্তি আছে ভাইয়া? একটা লব্ধি ত্বরণ বা রেজাল্টেন্ট এক্সিলারেশন কাজ করবে। তাহলে ওই যে লব্ধি ত্বরণ বা রেজাল্টেন্ট এক্সিলারেশন, এটা কার কার ভেক্টর সমষ্টি ভাইয়া? সেন্ট্রিপেটাল এক্সিলারেশন প্লাস লিনিয়ার এক্সিলারেশন। এই জন্য ভাই এটাকে এ প্রাইম লিখতে সবার একটু কষ্ট লাগে, এই জন্য তখন এখানে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন বলে এটি, কারণ ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর কাজ করে, সেজন্য অনেকেই এটাকে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন বলে, আর এটাকে প্রাইম না দিয়ে এ লিখে। এখন আপনি যেভাবে বুঝেন, তাহলে এদের দুইজনের কোণ তো আপনি জানেন ভাইয়া, তাহলে এইটার মান কত হবে ভাইয়া? সেন্ট্রিপেটাল এক্সিলারেশন এটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার, এবং এটার কোণ কত হবে ভাইয়া? কোণকে যদি বিটা বলি তাহলে এটা হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে এখন আপনি কোণ কার সাথে বলবেন একটু খেয়াল করেন, আমি স্পর্শকের সাথে বললাম, এইটার সাথে বললাম, তাহলে এইটা কি হবে ভাইয়া? AC ডিভাইডেড বাই A উইথ A। তাই একটা বস্তু যখন এরকম কৌণিক ভাবে ঘুরে, তখন যদি বলে তার উপর কত ত্বরণ কাজ করে, কত ত্বরণ ক্রিয়াশীল আছে, তাহলে তার উত্তর হচ্ছে এই যে দেখেন ভাই এ প্রাইম ত্বরণটা তার উপর কাজ করে, এই দুইটা ত্বরণের রেজাল্টেন্ট তার উপর সব সময় কাজ করে থাকে। একই রকমই হয়, বাট ওটার ইকুয়েশন গুলো আলাদা হয়, কম্পোনেন্ট করে বের করে নিতে হয়। মানে গল্পটা কিন্তু সেম, ওখানেও কিন্তু এক্স্যাক্টলি এরকম, বাট ওইখানে চেঞ্জ হয় কোনগুলো ভাইয়া? এই রেডিয়াস গুলো সব জায়গায় সেম। রেডিয়াস সেম না থাকার কারণে এক এক জায়গায় তার মান এক এক রকম। এখানেও তো চেঞ্জ হবে, কোণের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, কোণের ব্যাপারটা আসবে এক এক জায়গায়। এই জন্যই ভাইয়া যে এটা একটা ধাপ তৈরি করে রাখা হলো, যে ধাপের উপর দাঁড়ায়ে আপনাকে ভবিষ্যতে পড়ানো হবে। এবার আসো এখান থেকে উপবৃত্ত আর অতিবৃত্ত। বৃত্ত হলে এটা একই রকম থাকবে সব সময়, ঠিক আছে? আর যখনই উপবৃত্তে যাবে এই কোণের উপর ভেরিয়েশন আসবে। তাহলে একটু দেখি তো ভাইয়া, আমরা যদি একটা বলি একদম জেনুইনলি একটা ঘূর্ণনশীল বস্তু যদি অসম বেগে ঘুরে, নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট কয়টা এক্সিলারেশন কাজ করে? ইন্ডিপেন্ডেন্ট তিনটা এক্সিলারেশন কাজ করে। নাম্বার 1 তার ট্যানজেনশিয়াল এক্সিলারেশন, যেটাকে যে লিনিয়ার এক্সিলারেশন বলছি। নাম্বার 2 সেন্ট্রিপেটাল এক্সিলারেশন বা কেন্দ্রমুখী ত্বরণ। নাম্বার 3 কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার এক্সিলারেশন। তাহলে একটা বস্তু যদি অসমবৃত্তীয় গতিতে থাকে, নন ইউনিফর্ম সার্কুলার মোশনে থাকে, তাহলে তার উপর ইন্ডিপেন্ডেন্ট তিনটা এক্সিলারেশন কাজ করে। এর মধ্যে এরা দুইজন একই তলে আছে, তাই এদের দুইজনের যে রেজাল্টেন্ট সেইটা হিসেবে আমরা পাই এ প্রাইম কে।
আর এই বেচারা তো থাকেই ভাইয়া, ও তা কাজ করে সবসময় কি গতিতল বা যে তলে সে ঘুরছে তার সাথে পারপেন্ডিকুলারলি। এবার আমি একটু জানতে চাইবো ভাইয়া, এই এ বেচারাটা তৈরি হয় কার জন্য? আমি জানতে চাইবো এই বেচারাটা তৈরি হয় কার জন্য, আর আমি জানতে চাইবো এই বেচারাটা তৈরি হয় কার জন্য। এই তিনটা বেচারা কার কার জন্য তৈরি হয়, এই ব্যাপারটা জানা খুব জরুরি ভাইয়া। কৌণিক ত্বরণ এটা ডেফিনেটলি টর্কের জন্য তৈরি হয়, এটা কারো কোনো কনফিউশন নাই। এইটা ডেফিনেটলি সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য তৈরি হয়, কেন্দ্রমুখী বলের জন্য তৈরি হয়, খুবই স্বাভাবিক। তাহলে এইটা কোন বলের জন্য কাজ করে ভাইয়া? এইটা কোন বলের জন্য কাজ করে? তাহলে এই বরাবর স্পর্শক বরাবর একটা বল কাজ করে, একটা ফোর্স কাজ করে, যে ফোর্সের জন্য এটা কাজ করে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা তৈরি হয় কি? এটার জন্য যে ভাইয়া শুরুতে যাইতে হবে, একটা বস্তু ঘুরবে কেন? এই যে দেখো তো ভাইয়া, এই মার্কারটা ঘুরবে কেন? প্রথমে একটা টুকুস করে বাড়ি মারবা না? তাহলে প্রথমেই কি করছো দেখো তো, ধাপুস করে একটা বাড়ি মারছো। তারপরে প্রথমেই যে ফোর্সটা তুমি এখানে অ্যাপ্লাই করছো, সেই ফোর্স যেটা এই যে এরকম করে বাড়ি মারছিলা, সেই লিনিয়ার ফোর্সের জন্য আমার এই এক্সিলারেশনটা তৈরি হয়। তাই সোজা কথা, রৈখিক বলের জন্য রৈখিক ত্বরণ, কেন্দ্রমুখী বলের জন্য কেন্দ্রমুখী ত্বরণ, আর টর্কের জন্য কৌণিক ত্বরণ। গল্প শেষ। এই দুইটার গল্প তো খুবই স্বাভাবিক ভাইয়া, এখানে F সমান ma অ্যাপ্লিকেবল, আর এইখানে ভাইয়া আমরা সবাই জানি টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে I আলফা। কারণ রৈখিকের ক্ষেত্রে ভর যে কাজ করে, কৌণিকের ক্ষেত্রে কি সে কাজ করে? জড়তার ভ্রামক সে কাজটা করে। ভাইয়া সবাই বুঝতে পেরেছি গল্পগুলো কি ছিল? ভাইয়া একটা কোয়েশ্চেন। জি বলেন। আচ্ছা ভাইয়া, এর আগে যে আমরা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলা করলাম, ওখানে কি মানে এরকম যদি বলে যে হঠাৎ করে থেমে যায় বা ক্ষণিকের জন্য স্থিতি অবস্থা, সেই ক্ষেত্রে কি ভাইয়া এই ডিফারেন্সিয়েশন গুলা মানে প্রযোজ্য হবে? একদম হঠাৎ করে থেমে যাওয়া যেটা, এই টাইপ গল্পগুলো আমরা একটু পরে করি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা ভাইয়া, এখন একটু একটু বোর্ডে আসি, এবার একটু বইয়ের অঙ্কে আসি, একটু গল্প গুজবে আসি। নেতা কোন যেন একটা অঙ্কের কথা বলছিল আমাকে, কি যেন একটু হাত ঘুরায় বলছিলাম, মানে একটা বস্তুকে ঘুরাবো সুতা ছিঁড়ে যাবে। আচ্ছা, তো ভাইয়া আমরা একটু ঠান্ডা মাথায় একটা গল্প দেখি তো ভাইয়া। আমরা হরিজন্টাল প্লেনে একটা বস্তুকে ঘুরাবো, ভার্টিক্যাল প্লেনে জিজ্ঞেস করিস না এখন, ঠিক আছে? ভার্টিক্যাল প্লেনে জিজ্ঞেস করবি না, ভুলেও না। এই যে এইভাবে বস্তু ঘুরতেছে এটা জিজ্ঞেস করবি না, এটা উলম্ব তলে ঘুরছে, এটা নিয়ে এখন কথা বলবো না, এটা নিউটনীয় বলবিদ্যায় কথা বলবো। আচ্ছা, এখন কথা বলবো এইটা নিয়ে ভাইয়া, এই যে হরিজন্টাল প্লেনে ঘুরছে। ভাই হরিজন্টাল প্লেনে ঘুরলে ঘটনা কি হয় দেখো তো ভাইয়া। এরকম করে হরিজন্টাল প্লেনে ঘুরলে বস্তু এখানে যখন যে জি কাজ করছে, এখানে যখন ওই যে দেখো জি, এই যে দেখো জি, তাহলে এই জি এর কোনো অংশ এই বরাবর নাই। জি সব সময় কাজ করে কি পৃথিবীর কেন্দ্র বরাবর, এই দিকে তার কোনো অংশ নাই। তার মানে আমি একটু বলতে পারি, এইটাকে যে বেচারা এরকম করে টেনে কেন্দ্রমুখী বল দিয়ে রেখেছিল, সেই বলের অংশে ওজনের কোনো অংশ নাই বা জি এর কোনো অংশ নাই। সেই জন্য এখানে জি এর কোনো ইফেক্ট নাই এবং আমাদের অঙ্কটা পড়া সহজ। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন, আমি বলেছি ভাইয়া হরিজন্টাল প্লেন বা অনুভূমিক তল। দয়া করে কেউ এটা উচ্চারণ করবেন না যে ভার্টিক্যাল প্লেন, হরিজন্টাল প্লেন। হরিজন্টাল প্লেনে আমি একটা বস্তুকে এরকম করে ঘুরাই, এই যে একটা বস্তু, এই বস্তুকে আমি ঘুরাই। ভাইয়া যাদের যাদের কেন্দ্রমুখী বলের কনসেপ্ট ক্লিয়ার, তারা আলহামদুলিল্লাহ। আমি বরাবরই এটা নিয়ে বরাবরই গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা এটা পড়ানোর সময় বড় সড়ো, বিশেষ করে মহাকর্ষ, এগুলো পড়ানোর সময় বেশ ঝড় যায় আমার উপর দিয়ে। অনেকদিন ধরে আমরা পড়াই, অনেকদিন ধরে পড়ানোর পর তারপর ফলাফল মাঝে মাঝে জিরোতে এসে পৌঁছায়। ঠিক আছে, তারপর আরেকবার একটু চেষ্টা করব যেন কেন্দ্রমুখী বলের গল্প চেঞ্জ না হয়। মাঝে মাঝে বই পুস্তকের প্রতি আমরা একটু অতিষ্ঠ হয়ে যাই, টেক্সট বুক না বাইরের বুক। ওই যে আমরা তো এখন কো কারিকুলার পড়াশোনা বেশি করি ভাইয়া, তো
তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে একটা সময় পর্যন্ত, যতদিন পর্যন্ত ধরেন যে কিছু জ্ঞানীগুণী মানুষজন, জাফরিকাল স্যার বা এই ধরনের মানুষজন যতদিন পর্যন্ত বই লিখেছিলেন, কনসেপ্টে কোনো প্রবলেম ছিল না ভাইয়া, তারা খুব ভালো ভালো কন্টেন্ট দিতেন। তো যেহেতু পাবলিক ডিমান্ড তৈরি হয়েছে যে এই ধরনের অলিম্পিয়াড লেখা থাকলে বইয়ের চাহিদা বেড়ে যায়, একটু ভালো করে জানি তাহলে বইয়ের চাহিদা বেড়ে যায়, তাই সবাই লেখা শুরু করে। মাঝে মাঝে ফিজিক্স লিখে জেনেটিক্স এর লোকজন, তো এই জেনেটিক্স এ পড়া লোকজন যখন এরকম ফিজিক্স লিখতে যায় তখন মাঝে মাঝে কিছু ঝামেলা হয়। ঝামেলাগুলো কিরকম? রিসেন্টলি শিশির আমাকে একটা বই দেখাইলো, সেই বইয়ে সুন্দর করে লেখা আছে যে একটা বস্তুকে এরকম করে ঘোরানো হচ্ছে। তো হিস্ট্রি ইন থিওরি শিশির আমাকে দেখাইলো যে ভাই এটা দেখে আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক আমি বললাম মরে যা। তো মরে নাই কেন জানি, ঠিক আছে। আমারে বলে ভাই মরে যেতে ইচ্ছা করতেছে, আমি বললাম মরে যা। তারপর 26 পাঁচ থেকে বলতেছে কয়েকদিন পরে মরে না, এখনো বিয়ে করে। ওকে, যাই হোক। তো ভাইয়া, তো এই সেইখানে একটা সুন্দর করে লেখা, একটা বস্তু এরকম করে ঘোরাচ্ছি, তাহলে তার কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পরকে নাকচ করে দিচ্ছে, তাই বস্তুটা এরকম করে ঘুরছে। ভাইয়া এটা আপনার তো আমি অনেক সবে সমস্যা তাকাইছিলাম হচ্ছে। যে স্বাভাবিক একটা ঘটনা, মানে এই এটা যে শুধু ওইখানে তা না, আমাদের সময়ের সিলেবাসে তপন স্যারের বই, ইসাহাক স্যারের বইও এই অঘটনটা ঘটানো হচ্ছে। তো যাই হোক, হইতে পারে এটা হইতে পারে, বাট আমরা একটু ভাইয়া একটু এইসব হারাম কথাবার্তা থেকে সরে আসতে চাই ভাইয়া। এটা মাকরুহ না ভাইয়া, এটা একটু হারাম। মানে মাকরুহ হইলে তাও মাইনে নিতাম যে ঠিক আছে মাকরুহ কথাবার্তা ধরে নিতাম, এটা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, হারাম, হারাম ইজ হারাম। আচ্ছা ভাইয়া, তো আমি একটু নিউটনীয় বলবিদ্যার মতো গল্পের মধ্যেই চলে যাই। তাহলে দেখেন ভাইয়া, আমরা যদি সূর্য মামার চারপাশে পৃথিবীকে ঘুরতে দেখি, ফিল করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমার সূর্য মামা। কারো কারো স্পিকারে প্রবলেম হচ্ছে, মিউট করেন। ভাইয়া এতক্ষণ কিছু শুনি নাই, আটকায় যাচ্ছিল বারবার। আপনার না সবার? আটকায়নি তো। নেট প্রবলেম হবে মেবি। এবার একটু দেখি ভাইয়া, এখানে আমার এক্সিস্টিং ফোর্স দেখবো ভাইয়া, জাস্ট কি কি বল কাজ করে এটা দেখবো, আর কিছু দেখার ইচ্ছা নাই। নাম্বার 1, ভাইয়া স্পিকার মিউট করেন যার স্পিকারে প্রবলেম হচ্ছে। আব্দুল্লাহ আল মামুন, একটা বেচারার জন্য এখন সবাই কথা বলা হারাবে। তাকে মিউট করে দেন না তাহলে। আমি বারবার এসে তাকে মিউট করব নাকি? এই যে এখন আমি সবাইকে আনমিউট করার ক্ষমতা নাই করে দিলাম, আর তারপর সবাইকে মিউট অল করে দিলাম। এরপর এখন তোমরা মুড়ি কিনে খাও। আমি অনেকক্ষণ আগে বলছিলাম ভাইয়া, স্বাধীনতা বজায় রাখতে হলে শালীনতা বজায় রাখো। এবার ভাইয়া, এখানে কয় ধরনের ফোর্স কাজ করে দেখতো ভাইয়া। নাম্বার 1, সেটা হচ্ছে সূর্য পৃথিবীটাকে টানবে। এটা খুব স্বাভাবিক কথা, সূর্য পৃথিবীকে টানবে, সিম্পল। এটা হচ্ছে ফোর্স অন আর্থ বাই সান। ফোর্স অন আর্থ বাই সান, পৃথিবীর উপর সূর্যের উপর। মহাকর্ষ বল নিশ্চয়ই বলে না যে খালি ও টানে এ টানে না, এটা নিশ্চয়ই মহাকর্ষ বল বলে। মহাকর্ষ বল এটাও বলে যে সূর্যকে পৃথিবী টানে, ফোর্স অন সান বাই আর্থ। এবং আমরা অবশ্যই বলবো এই দুইটা বলের মান সমান, কিন্তু তারা বিপরীতমুখী। অ্যাক্টিভেশন সেন্টার দেখবো, অ্যাক্টিভেশন সেন্টার কোন ফোর্স কোথায় কাজ করে। এই ফোর্সের অ্যাক্টিভেশন সেন্টার এইটা, এই ফোর্সের অ্যাক্টিভেশন সেন্টার এইটা। সর্বপ্রথম চেক করেন দুইটা ফোর্স কি একই বিন্দুতে কাজ করছে? নেভার। তাহলে দুইটা বল কখনোই সেম পয়েন্টে কাজ করছে না। এই বল কাজ করছে এই বিন্দুতে, এই বল কাজ করছে এই বিন্দুতে। এবার আসেন ভাই, ঘুরছে কে? আমাদের পৃথিবী। যে কোনো বস্তুকে যদি ঘোরাতে হয়, তাহলে একটা বাধ্যতামূলক শর্ত আছে। শর্ত হচ্ছে কেন্দ্রের দিকে একটা টান দেওয়া, তাছাড়া সে ঘুরে না। এটা শর্ত। আপনি হাঁটতে গেলে আপনাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা বস্তু ঘোরার শর্ত কি? তাকে কেন্দ্রের দিকে টান দেওয়া লাগবে। তাহলে যে টান দেওয়া লাগবে, এটা নেসেসিটি বা প্রয়োজনীয়। তাহলে এই বলটা তো দেওয়া লাগবে ভাই। দেওয়ার মতো কে আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স।
তাহলে একটু চিন্তা করেন তো, এই ফোর্সটা কার দ্বারা সাপ্লাইড হয় ভাইয়া? সাপ্লাইড বাই হুইচ ওয়ান? এটা না এটা? কাকে ঘোরাবেন? এইটাকে ঘোরাবেন। তাহলে ফোর্স অ্যাপ্লাই করবেন কি ওইটার উপর, তার মানে দিস ফোর্স ইজ সাপ্লাইড বাই দিস ওয়ান। তাই যে বলটা এই যে বস্তুটাকে এরকম করে বৃত্তাকার পথে ঘুরিয়ে রেখেছিল সেইটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তার মানে দিস ইজ সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এবার একটু দেখেন তো ভাইয়া, স্বাভাবিকভাবে তার আচরণগুলো যদি আমরা কখনো খেয়াল করে দেখি, একটা বস্তুর আচরণ যদি কখনো খেয়াল করি, তাহলে এই বস্তু যখন এরকম ভাবে ঘুরে তার ন্যাচারাল ইন্টেনশন হচ্ছে এরকম, তাই ওইটাকে এরকম কান ধরে টেনে নিয়ে আসা হয়। এই টেনে নিয়ে আসার ফোর্সটা, এই যে ফোর্সের কারণে সে এখানে না যে এখানে আসে, সেই ফোর্সটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, কেন্দ্রমুখী বল। তাহলে এই কেন্দ্রমুখী বল এখানে সাপ্লাই করছে কে? এই ফোর্সটা, এই যে এই ফোর্স। আর এই সময় তার একটা ইন্টেনশন ছিল না ভাইয়া কেন্দ্রের বাইরের দিকে চলে যাওয়ার? ওই যে দেখেন এই যে ফোর্স যেটা আপনি দেখতে পাচ্ছিলেন ভাইয়া, যে ফোর্সটা সূর্যের উপর কাজ করছিল, যে ফোর্সটা সূর্যের উপর কাজ করছিল, এইটা হচ্ছে ভাইয়া কেন্দ্র বিমুখী বল। তাই সেন্ট্রিফিউগাল ফোর্স। তাই কথা নাম্বার 1, সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করে ঘূর্ণনশীল বস্তুর উপর। কথা নাম্বার 2, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে রোটেটিং সেন্টার বা কেন্দ্র, যে কেন্দ্র করে ঘুরছে তার উপর। তার মানে দুইটা বল কখনোই সেম বস্তুর উপর কাজ করে না। এরকম না যে একটা বস্তু এরকম করে যাওয়ার সময় কেন্দ্রের বাইরের দিকে যে বল নিয়ে যাইতে চায় সেটারে কেন্দ্র বিমুখী বল বলে। নেভার এন্ড এভার, নেভার এন্ড এভার। কেন্দ্র বিমুখী বলের সাথে বস্তুর কোনো সম্পর্ক নাই। কেন্দ্র বিমুখী বলের সাথে যে বস্তুটা ঘুরছে তার কোনো সম্পর্ক নাই। বস্তুটাকে ঘুরাইতে একটা কেন্দ্রমুখী বল লাগবে, তাই কেন্দ্রমুখী বল কাজ করে বস্তুর উপর। আর ওইটা ঘোরার সময় এইখান থেকে যে সেন্টার ছিল ভাইয়া, সেই সেন্টারের উপর একটা ফোর্স এই কেন্দ্রের বাইরের দিকে কাজ করে, যাকে আমরা বলেছি সেন্ট্রিফিউগাল বা কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সেম অবজেক্টের উপর কাজ করেন। এবার নিজের কাছে আসে, সুতা দিয়ে যখন কোনো বস্তুকে এরকম করে ঘুরিয়েছেন, না ঘুরালে আজকেই ঘুরাবেন, দেখবেন আপনার আঙুল এরকম 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 করে চলে যেতে চায়। তাহলে এই যে সুতা দিয়ে ঘোরানোর সময় সুতা দিয়ে বস্তুকে যে টানটা দিচ্ছেন এটা কেন্দ্রমুখী, আর আপনার আঙুল যে ফোর্স নেই যে এরকম করে সরে যেতে চাচ্ছিল সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী। তাই একটু কেন্দ্রমুখী বল কাজ করেছে ঘূর্ণনশীল বস্তুর উপর, আর কেন্দ্র বিমুখী বল কাজ করেছে এই যে ঘূর্ণন কেন্দ্র যেটা আছে সেই ঘূর্ণন কেন্দ্রের উপর বা রোটেটিং সেন্টারের উপর। বলবেন গ্র্যাভিটেশনাল ফোর্স। না তো ভাইয়া, কেন ভাইয়া মান কেন বড় হবে? আমরা মহাকর্ষ বলের সূত্র কি জানতাম ভাইয়া? মনে করেন এটার ভর হচ্ছে m1, মনে করেন এটার ভর হচ্ছে m2, তাহলে f যেটাই হোক না কেন তার মান কি হবে ভাইয়া? m1 m2 বাই v স্কয়ার। দুইটার প্রোডাক্ট তো সেম। একই এক বস্তুর উপর কাজ করছে, নিষ্ক্রিয় করে কখন ভাইয়া? ধরেন এরকম একটা বস্তু, তাকে ঝুলায় রাখছেন, তার ওজন এইটা, আর তার বিপরীত দিকে আপনি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছেন। তার মানে একই বিন্দুতে দুটো বস্তু বল কাজ করেছে। অন্য কথা ভাবেন, এটা মাটি, মাটির উপর আপনি দাঁড়ায় আছেন। এবার আপনি মাটির উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছেন, সেটা হচ্ছে আপনার এমজি। এবার মাটি আপনার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছে, যেটাকে বলেছি অভিলম্ব প্রতিক্রিয়া বল। এই যে দেখেন ভাইয়া, এমজি কাজ করেছে কার উপর? মাটির উপর। আর এটা কাজ করেছে কার উপর? আপনার উপর। নিশ্চয়ই দুটো সেম বস্তুর উপর না, সেই জন্য কিন্তু এখানে সাম্য তৈরি হয়নি, এই জন্য আপনি হাঁটতে পেরেছেন। সিমিলার ইফেক্ট হচ্ছে, সিমিলার ইফেক্ট হচ্ছে এটা। ঠিক আছে ভাইয়া? ওকে, এই বোকা বাক্সগুলোরে আরেকবার একটু ক্ষমতা ফিরায় দেই। লাস্ট টাইম, কারো স্পিকারে যদি প্রবলেম হয় এরপর আমি আর দায়ভার নিব না। হ্যাঁ, আনমিউট করতে পারবেন ভাইয়া, কারো কথা থাকলে কথা বলেন। ধন্যবাদ ভাইয়া। ওকে ভাইয়া এইটার সমান এটা। একটা বস্তুকে ঘোরাতে যে পরিমাণ কেন্দ্রমুখী বল দরকার
তা এই বল থেকে আসে। আচ্ছা, তাহলে ভাইয়া এই কনসেপ্ট গুলো থেকে ভাইয়া কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বলের মানটা তো সমান, তাই না? জি ভাইয়া, মান সমান। আচ্ছা, মান সমান। একটু ভাইয়া এবার একটু প্রশ্ন লিখিত ভাইয়া, একটু প্রশ্ন লিখবো একটা। 2 কেজি ভরের একটি বস্তুকে 2 কেজি ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার দীর্ঘ কোন সুতার সাহায্যে বেঁধে 2 কেজি ভরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার দীর্ঘ সুতার সাহায্যে বেঁধে অনুভূমিকভাবে অনুভূমিকভাবে 20 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে 20 রেডিয়ান পার সেকেন্ড সমকৌণিক বেগে ঘোরানো হচ্ছে। বস্তুটি ভূমি থেকে 2 মিটার উচ্চতায় ঘুরছে। বস্তুটি ভূমি থেকে 2 মিটার উচ্চতায় ঘুরছে। হঠাৎ সুতা ছিঁড়ে গেলে বস্তুটি কোথায় মাটিতে পড়বে? বস্তুটি কোথায় মাটিতে পড়বে? A body mass of কত ছিল রে? 2 kg. A body mass of 2 kg is rotating in horizontal plane. With uniform angular velocity of 20 radian per second. 20 radian per second. At a height of 2 meter. With a string of 50 centimeter. With a string of 50 centimeter. If the string is damaged suddenly, where it will strike the ground? Where it will strike the ground? আদিয়ার চন্দ্র মায়ের খাস নাই বহুদিন। আচ্ছা ভাইয়া, এরকম একটা হাইটে এই বস্তুটা ঘুরছে। 2D প্লেনে 3D কেমনে বোঝানো যায় আমি জানি, ঠিক আছে ভাইয়া? এরকম ভাবে ঘুরছে। তো ঠান্ডা মাথায় একটু ভাবি যে আমি যদি এই জায়গার কথা ভাবি, যদি এইভাবে ঘুরে তাহলে ভেলোসিটি কিন্তু এই দিকে। আপনার কাছে মনে হচ্ছে আল্লাহ আকাশ থেকে আকাশের দিকে উঠে গেল, আসলে কি ওই দিকে? তো আমি এটা বোঝানোর যদি চেষ্টা করি ভাইয়া, এটা তো এইভাবে ঘুরছে তাই না? তার মানে ওইখানে তার ভেলোসিটি কোন দিকে ভাইয়া? লম্বভাবে ভেতরের দিকে। কোন আপত্তি আছে ভাইয়া? ঠিক এইভাবে যদি চিন্তা করি তাহলে এরকম কোন জায়গায় তার ভেলোসিটি কোন দিকে? এই দিকে ভাইয়া, জাস্ট এই যে ট্যানজেনশিয়ালি। এখন আপনাকে একটু চিন্তা করতে হবে, যদি এখান থেকে এই যে এইভাবে ঘোরার সময় মনে করেন এই যে এরকম করে ঘুরছিল, মনে করেন এখান থেকে ছিঁড়ে গেল, তাহলে বস্তুটা যে পড়বে কিভাবে? এইভাবে ঘোরার সময় মনে করেন এখানে ছিঁড়ে গেল, তাহলে বস্তুটা যে পড়বে কিভাবে? এইভাবে। এবার ঘোরার সময় যদি এখানে এসে ছিঁড়ে, তাহলে বস্তুটা যে পড়বে কিভাবে? এইভাবে। তার মানে আমি যে ইনফরমেশনটা আপনাকে দিতে চাচ্ছি সেইটা হলো, এই বস্তু এই যে এরকম জায়গা থেকে যদি ছিঁড়ে যায় তাহলে সোজা এখান থেকে এইভাবে যেয়ে পড়বে। তার মানে হরিজন্টাল গ্যাপটা কিন্তু এখান থেকে যত দূরে, এখান থেকে ঠিক তত দূরে। তাই হরিজন্টাল গ্যাপটা কিন্তু এটা তার সাথে অ্যাডিটিভ না। ঠিক একই রকম ভাবে ভাইয়া যদি ঘুরে এই জায়গায় এসে ছিঁড়ে, তাহলে একটু চিন্তা করেন এই ছিঁড়ে যাওয়ার মাঝে কি করবে? এই দিকে চলে যাবে। তাহলে ওই দিকে যাওয়া মানে এই দুইটা সমান্তরাল অক্ষ থেকে তাদের লম্ব দূরত্ব সবসময় সেম হবে। তার মানে এই সেন্টার থেকে যত দূরে, ওই জায়গা থেকে তার দূরত্বটা ঠিক তত দূর। তাই এখন আপনার কাজ খালি একটা ভাইয়া, আপনার কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে যদি আমি এই জায়গায় তার ভেলোসিটিটাকে দেখি, তাহলে এটা অবশ্যই লম্বভাবে যে ভেতরের দিকে চলে যাচ্ছে ভাইয়া।
ভেতরের দিকে। এই যে এটা তো এই রকম করে ঘুরছে ভাইয়া, তাহলে তাই যদি হয় তাহলে এই জায়গার ভেলোসিটিটা কি বের করা যায় না ভাইয়া? ভি সমান কি ওমেগা আর আপনাকে দিয়ে দিয়েছিলাম ভাইয়া। এবং এটা এখন একটা স্বাভাবিক প্রজেক্টাইলের মতো আচরণ করে। কত উচ্চতা থেকে ঘুরছিল ভাইয়া? 2 মিটার উচ্চতা থেকে। এই দিকে তার ভেলোসিটি ছিল কত ভাইয়া? এই যে এখান থেকে যত বের করেছেন সেইটা। আমি কি বলেছিলাম? যেখান থেকে সে নিক্ষিপ্ত হচ্ছে সেখানে অক্ষ সাজান। আপনার অঙ্ক শেষ ভাইয়া। তার মানে দূরত্ব এইটাই। তার সাথে আবার রেডিয়াস যোগ করেন না, তার সাথে আবার রেডিয়াস যোগ করেন না ভাইয়া। বুঝাইতে পারছি না পারি নাই? একটু আওয়াজ দিয়েন তো ভাইয়া। ভাইয়া ভাইয়া kindly একটু প্রজেক্টাইলের repeat করা পার্টটা যাবে? আরেকবার একটু বলবেন। আরেকবার বলেন, আমি বুঝি নাই। ভাইয়া প্রজেক্টাইলের পার্টটা আরেকবার একটু বলবেন কিভাবে হলো? প্রজেক্টরের পার্টটা একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে আমার কেন্দ্র, এটা হচ্ছে বস্তু। বস্তুর এখানে এসে যদি সুতা ছেড়ে যায় তাহলে বস্তুটা নিশ্চয়ই এইভাবে যেয়ে পড়বে। একটু চিন্তা করেন, আমার এই মার্কার থেকে যত অনুভূমিক দূরত্বে যে সে পড়বে নিশ্চয়ই কেন্দ্র থেকে তত অনুভূমিক দূরত্বেই সে যেয়ে পড়ে। তার মানে ওই অনুভূমিক দূরত্বের সাথে এই ব্যাসার্ধটা যোগ হয় না কখনো। বুঝাতে পেরেছি ভাইয়া? ওকে, তাহলে আমরা প্রজেক্টাইল শেষ করেছি, বিভিন্ন ধরনের ভেলোসিটির গল্পগুলো শেষ করেছি। এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। সামনের ক্লাসের টপিক যেন কি আছে ভাইয়া? নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার উপর আপনাদের 4টা ক্লাস আছে। 2টা ক্লাসের উপর পরীক্ষা হবে, আর বাকি 2টা ক্লাস আবেগময় ক্লাস। তারপরও যদি এক্সট্রা ক্লাস লাগে দিয়ে দিব। ভাইয়া একটা কোশ্চেন ছিল। ওকে ভাইয়া, টাটা। ভাইয়া একটা ম্যাথের আল্লাহ হাফেজ। প্রবলেম। আমার ব্যাসার্ধ তো ভাই। হ্যাঁ, আমি কিন্তু এটা নেকলেসে বলছি। এর কি ইফেক্টটা পড়বে? ওই যে শুধুমাত্র এই যে উলম্ব সরণ তৈরি হবে। উলম্ব সরণ y যেটা 0 ধরছিলাম, y-টা হবে না, উলম্ব সরণ একটা থাকবে। তাহলে তো ভাইয়া শুধুমাত্র এই বেগের উপর ইফেক্ট করবে। এই বেগটা তখন সমবেগে পরিণত হবে। ঠিক আছে? ঠিক। মানে এই ম্যাথ ক্লাস কে করবি রে? হাত তোল। ওয়ালাইকুম আসসালাম। এই ম্যাথ ক্লাসে কে কে থাকবি একটু হাত তোল। এই তিথি, তোকে আমি হোস্ট বানাই দিলাম, শিশিরকে হোস্ট দিয়ে দিস। ভাইয়া রনি ভাইয়া নাই।